আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি একটু দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, অল ক্লিয়ার। ইয়াসিন ভাইকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি, সব ঠিক আছে। ওকে, রেডি। সো কেমন আছো তোমরা একটু জানাও তো আমাকে। আর আমাকে কি তোমরা মিস করছো একবার, এটাও একটু জানতে চাই। যে ভাইয়া হ্যাঁ মিস করছি আপনাকে, এটা একটু জানতে চাই। নাকি আমাকে তোমরা ভুইলা খায়া লাইছো একদম হা করে? যেমন ধরো, যখন আমরা কিছু খাই, এই মনে করো তুমি তুমি মনে করো হা করে পানি খাইলা, এই পানি হচ্ছে ইয়াসিন ভাইয়া। এই পানি খেয়ে তুমি পানি খাওয়াটা পরে ভুলে যাবা, তাই না? এইভাবে কি ভুলে গেছো বলো তো আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি সবার কমেন্ট পড়ব। সঞ্জয় চন্দ্র বলেছে নমস্কার। মহসিন আলম আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, অনেক মিস করেছি। প্রচুর মিস করছো, মিসা কথা বলো ভাই। বেসিকটা বেশি চাই, এই চ্যাপ্টার বেসিকে প্রবলেম, একদম বেসিক থেকেই পড়াবো, কোনো সমস্যা নেই। আই মিস ইউ ভাইয়া, মিস ইউ টু। আজকে ফিজিক্সের লাস্ট ক্লাস, এরপরে আমরা গাইডলাইন সেশন নিব, সমস্যা নেই। বাট লাস্ট ক্লাসটা আসলে খুব খারাপ লাগছে এটা ভেবেই যে তোমাদের সাথে এসএসসিতে হয়তো বা লাস্ট ক্লাস নিয়ে দেখা হইলো। তো আজকে আমরা সবাই মিলে একসাথে কান্নাকাটি করবো, ঠিক আছে? একটু মিস করি নাই। রিদিতা মেহজাবিন বলছে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাথ এক্সাম একটু পর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আজ গান গাইবেন না? আজ গান গাইবো না, প্যারা নাই। আছি আছি। একটু বন্ধুদেরকে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যে যেখানে আছে মেনশন করে ডেকে নিয়ে আসো আজকের ক্লাসটিতে। কেমন আছো ভাইয়া? এমডি তৌহিদ আলহামদুলিল্লাহ ভালো। পারবো না আমরা ভুলতে আপনাকে। ও লে 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 লে। নিমিল রহমান গান গিয়েছে। ইউ আর বেস্ট। ইউ আর বেস্ট না বলদ, ইউ আর দ্য বেস্ট। বেস্ট হচ্ছে, বেস্টের আগে কি বসবে? বেস্টের আগে দা বসবে। আপনাকে এত মিস করেছি অনেক। আন্ডা বাচ্চার জনক এইচ তামিম ভাই। কলেজের লাইফ তো আছে, কলেজের লাইফে তো দেখ ভাই, এসএসসি লাইফের কথা বললাম আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। আলাইকুম আসসালাম। নমস্কার ভাইয়া। নমস্কার। শ্রাবন্তী ঘোষ রিয়া। সো তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করতে থাকো, ওকে? মেনশন করতে থাকো, আমিও মেনশন করতে থাকি। তাড়াতাড়ি তাড়াতাড়ি মেনশন করতে থাকো। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী প্রত্যেককে মেনশন করতে থাকো আজকের ক্লাসটিতে। আছি ব্রো ভাইয়া, আমার বাসায় খালার আইডি নাই, না হলে মেনশন দিতাম। আজকে বিদায় অনুষ্ঠান হবে নাকি? হতে পারে বিদায় অনুষ্ঠান। আমি ভাইয়া বেসিকটা একটু বেশি পড়ে এই চ্যাপ্টারে, আমাদের বেসিকের সমস্যা, ওকে বেসিক ক্লিয়ার করে ফেলবো। নমস্কার। এয়ার ভাইয়াকে রোস্ট করেন ভাই, আপনাকে রোস্ট করে শুধু। হ্যালো ভাইয়া। ফয়সাল কবির ভাই, কান্নাকাটি করব না এতটা, এটা তো কেবল শুরু, আপনাদের সাথে আমার আরও অনেক পথ চলা বাকি। আই লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু। ওকে, তোমাদের উপস্থিতি মাত্র 250 জন, কেন? এটা হচ্ছে একটা কষ্টের ব্যাপার। আচ্ছা আমরা আমাদের শুরু করি। তোমাদের এই উপস্থিতি আসলে খুব কষ্টদায়ক। ওকে রেডি। সো আমরা আজকে পড়বো শব্দ ও তরঙ্গ। তো শব্দ তরঙ্গের প্রথমেই যে যে ব্যাপারটা পড়তে হবে, স্লাইড 1-এ আমরা পড়বো। ভাইয়া দেখো, তরঙ্গ কাকে বলে? তরঙ্গ কাকে বলে? তরঙ্গ কাকে বলে? তরঙ্গ হচ্ছে মাধ্যমের কণাগুলো যদি স্থানান্তর না হয়, জাস্ট জায়গায় দাঁড়িয়ে স্পন্দন করে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে, তাকেই বলা হয় তরঙ্গ। হ্যাঁ, যে পর্যাবৃত্ত আন্দোলন কি করে? মাধ্যমের কণাগুলোর স্পন্দনের মাধ্যমে শক্তি বা এনার্জি এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করে, তাকে বলা হয় তরঙ্গ। তো তরঙ্গ সম্পর্কে আমরা জানি,
তো তরঙ্গ মূলত কয় প্রকার? তরঙ্গ দুই প্রকার। সবে আমরা লিখব তরঙ্গ কয় প্রকার ভাইয়া। একটু ব্ল্যাক স্ক্রিনে অঙ্ক করি, চলো ব্ল্যাক স্ক্রিনে পড়লে মজা লাগে। রেডি? তরঙ্গ কয় প্রকার ভাইয়া? তরঙ্গ হচ্ছে তরঙ্গ হচ্ছে দুই প্রকার। এখান থেকে আমাদের পড়াশোনা শুরু। দুই প্রকার, এক হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটা হচ্ছে ভাইয়া অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গটা কি ভাইয়া? অনুপ্রস্থ তরঙ্গটা কি? দেখো, তরঙ্গর কাজ কি? মাধ্যমের কণাগুলো স্থানান্তরিত হবে আর শক্তিটা চারিদিকে সঞ্চালিত হবে। এখানে শক্তি কোনটা? শব্দ শক্তি হইতে পারে, আলোক শক্তি হইতে পারে, তাই না? তো এই যে মাধ্যমের কণাগুলো কোন দিকে কাঁপে সেটার উপর নির্ভর করে তরঙ্গ দুই প্রকার। এক হচ্ছে অনুপ্রস্থ, আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য। তো প্রথম কথা তোমাদের একদম প্র্যাকটিক্যালি বুঝাই। ধরো তুমি পুষ্করিণীতে একটা ঢিল মারলা, পুকুরে, নদীতে, ডোবাতে, তোমার বাসার পাশে ড্রেনে তুমি যদি একটা ঢিল মারো, ইটা তো চিনো, ঢিল মারো, তাহলে দেখবা স্রোতটা এভাবে ক্রিয়েট হয়ে তোমার পায়ে ধাক্কা দিচ্ছে না? দেয়। কেন? তোমার মনে হইতে পারে তুমি যেখানে ঢিল মারছো ওইখান থেকে স্রোত উৎপন্ন হয়ে তোমার পা পর্যন্ত আসছে। আমার বাচ্চাকালে যখন তোমাদের মতো আন্ডা বাচ্চা ছিলাম এটাই মনে হইতো। বাট আলটিমেটলি এখানে ঘটনাটা কি ঘটে? যখন তুমি পুকুরে ঢিল ফেললা তখন এরকম ওয়েভ সৃষ্টি হয়ে একদম তোমার পায়ে এসে লাগে, তাই না? এর কারণটা হচ্ছে যেখানে তুমি ঢিল মারছো ওইখানে পানির কণাগুলো এরকম লাফায় জায়গা দাঁড়িয়ে, এরকম আপ ডাউন করে। তো পানির কণাগুলো যখন ভাই আপ ডাউন করে তখন এই পানির কণার সাথে এই পানির কণাটা অ্যাটাচড। তো যখন হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, তাই না? তো যখন এই কণাটা লাফাবে, এই কণাটা কি বসে থাকবে? এই কণাটাও লাফানো শুরু করে। যখন এই কণাটা লাফাবে ভাইয়া, তখন এর পাশের কণাটাও কি ভাই লাফানো শুরু করে। তো এইভাবে লাফাতে তোমার কাছে এই লাফানিটা আসে। তুমি কখনোই ভেবো না যে ওই মাঝখানের কোনো পানির কণা তোমার পায়ে এসে লাগছে, না। ওই মাঝখানের পানি দাপাদাপি শুরু করছে, তারপর তার পাশেরটা দাপাদাপি শুরু করছে, তারপর তার পাশেরটা এইভাবে লাফালাফি শুরু করছে। এইভাবে একদম লাস্টে এসে তোমার পায়ের কাছে যেই পানিটা ছিল সেইভাবে লাফানো শুরু করছে। ওকে, ব্যাপারটা হচ্ছে এটাই। এখানে মাথায় রাখতে হবে যে যেখানে তুমি ঢিলটা বাঁচো, স্থির পুকুরে অবশ্যই, যখন ঢিল ফেলতেছো তখন ভাইয়া পানির কণা যখন এইভাবে আপ ডাউন করছে তখন একটা ওয়েভ বা একটা এনার্জি, একটা ফোর্স সামনের দিকে ধাবিত হচ্ছে। তো পানির কণাগুলো এইভাবে লম্বভাবে লাফালাফি করে। দেখো, আমি যদি পানির কণা দেখাই, মনে করো পানির কণাগুলো ঠিক এইভাবে লম্বভাবে লাফালাফি করে আর এনার্জিটা সামনের দিকে যায়, তাই না? এটা হচ্ছে এনার্জিটা যদি আমি অন্য কালার দিয়ে দেখাই তাহলে সুন্দর হবে। এনার্জিটা সামনের দিকে যায়, এটা হচ্ছে আমাদের এনার্জি। তো পানির কণাগুলো লাফায় কিভাবে? এইভাবে। তো এটাকে বলা হয় হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কি সেটা তুমি এখন নিজেই বলতে পারবা যে শক্তি সঞ্চালনের দিক, শক্তি বা তরঙ্গ, ওয়েভ, এটাকে আমরা ওয়েভও বলতে পারি। ওয়েভ বা এনার্জি সঞ্চালনের দিকের সাথে মাধ্যমের কণাগুলো যদি লম্বভাবে লাফালাফি করে, এটা কি লম্বভাবে লাফালাফি করতেছে না? এটা কি 90 ডিগ্রি না ভাইয়া? তাহলে লম্বভাবে লাফালাফি করে, তাহলে ওই তরঙ্গকে বলবো আমরা অনুপ্রস্থ তরঙ্গ। আমি আবারও বলছি, শক্তি বা তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে মাধ্যমের কণাগুলো যদি সমকোণে স্পন্দিত হয় বা 90 ডিগ্রি কোণে স্পন্দিত হয় তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে, ধরো মাধ্যমের কণা হচ্ছে এইভাবে স্পন্দিত হবে, এপাশ ওপাশ স্পন্দিত হবে, মানে মাধ্যমের কণাগুলো এইভাবে স্পন্দিত হবে, তরঙ্গ সামনের দিকে যাবে, এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তার মানে মাধ্যমের কণাগুলো এইভাবে স্পন্দিত হবে এবং এনার্জি সামনের দিকে যাবে। তাহলে দেখো, এনার্জি বা ওয়েভ সঞ্চালনের দিকের সাথে মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকটা হচ্ছে প্যারালাল, সমান্তরাল। যে মাধ্যমের কণাগুলো যেই বরাবর স্পন্দিত হয় ওয়েভ বা এনার্জি ওই বরাবরই যায়। তাহলে যে পর্যাবৃত্ত আন্দোলনে মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে তরঙ্গটা সমান্তরালে সামনের দিকে এগিয়ে যায়,
সমান্তরালে এগিয়ে যায় তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ কি? অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ হচ্ছে ভাইয়া পানিতে ঢিল ফেললে যা হয়, পানিতে ঢিল ফেললে যা হবে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কি ভাইয়া? এই যে আমরা যে কথা বলতেছি, কথা বলা বা শব্দ সৃষ্টি করা, এগুলো কি ভাইয়া অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেমনে? দেখো আমি যে কথা বলতেছি এই কথাটা কেমনে এই রুমের মধ্যে সবাই শুনতে পাবে। এই রুমে ধরো তুমি ওই মোবাইলটা ওইখানে আছো, দাঁড়িয়ে আছো, তো আমি যখন কথা বলি তখন আমার মুখের সামনে কি কোনো মাধ্যম আছে? তুমি আপাত দৃষ্টিতে মনেই হতে পারে যে আমার মুখের সামনে কোনো মাধ্যম নাই। অ্যাকচুয়ালি না, আমার মুখের সামনে মাধ্যম আছে, বায়ুর মাধ্যমটা আছে। তো বায়ুর কণাগুলো আমি যখন কথা বললাম, এই যে ওয়েভটা সৃষ্টি করলাম, তখন বায়ুর কণাগুলো সংকোচন প্রসারণ হয়। তার মানে আমার মুখের সামনের কণাগুলো সামনেরগুলোকে ধাক্কা দেয়, আবার ব্যাক করে। তো সামনেরগুলোকে যখন ধাক্কা দিল, সামনেরগুলো আবার ধাক্কা দেয়, ব্যাক করে। এটাকে বলা হয় সংকোচন প্রসারণ। সংকোচন প্রসারণ মানে সামনে পিছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। এইভাবে আমার তরঙ্গটা এক কণা থেকে আরেক কণায় স্থানান্তরিত হয়। তোমার মনে প্রশ্ন আসতেই পারে, ভাইয়া মহাকাশে কেন আমরা ওয়েভ সৃষ্টি করতে পারি না? মহাকাশে কি তুমি চাইলেই, মনে করো মহাকাশে তুমি একটা আঙ্কেলকে চলে যেতে দেখতো সাইডটা, এটা তুমি বলতে কুদ্দুস আঙ্কেল দাঁড়ান, ও আবুল আঙ্কেল দাঁড়ান, বলতে পারবা? বলতে পারবা না। কারণ তুমি যদি এভাবে কথা বলো মহাকাশে, তোমার কথা কেউ শুনবে না। কেন? কারণ সেখানে কোনো জড় মাধ্যম নাই। জড় মাধ্যম বলতে বোঝায় যে তোমার এই শক্তিটাকে স্থানান্তর করার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়, সেই জিনিসটা নাই। তোমার মনে রাখবা, শক্তি স্থানান্তরের জন্য অলওয়েজ মাধ্যমের প্রয়োজন হয়। যেমন সূর্য থেকে আলোক রশ্মি যে আমাদের পৃথিবীতে আসে, এটা কিন্তু শূন্য মাধ্যম দিয়ে আসে না। বিজ্ঞানীরা বলেছেন ইথার নামক একটা অদৃশ্য মাধ্যম আছে, যেই মাধ্যমের মাধ্যমে সূর্য থেকে আলো পৃথিবীতে আসে। একইভাবে যে কোনো জায়গায় শক্তি সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয়। যেমন আমার শব্দটা তোমার কাছে যাচ্ছে মাধ্যমের মাধ্যমে, কি যেন বলো, এটা বায়ু মাধ্যমে, সঞ্চালনের মাধ্যমে। যেখানে মাধ্যম নাই সেখানে কিন্তু কথাও বলা যাবে না, কারণ শব্দ শক্তিকে বহন করার জন্য কণার প্রয়োজন হয়। তো আমার সামনে যে কণাগুলো আছে সেগুলো এইভাবে আপ ডাউন, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ডের মাধ্যমে তোমার কানে শব্দটা পৌঁছে দেয়। সো এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর পানিতে ঢিল ফেলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আচ্ছা, একজন বলছে বায়ু ছাড়লে ওটা কি তরঙ্গ? আচ্ছা, তুমি যদি বায়ু ছাড়ো কিংবা পাদ মারো তাহলে এটা কি তরঙ্গ হবে? ওইটা অনুদৈর্ঘ্য তরঙ্গই হবে। ফাজিল ছেলে। কে কমেন্টটা কে করছে জানেন ভাই? এসআই আসিফ বলছে বায়ু ছাড়লে কি এটা কি তরঙ্গ? অনুদৈর্ঘ্য হবে, কারণ তুমি যখন বায়ু ছাড়তেছ তখন তোমার ওই অংশে, দেখো তুমি যদি ভাবো যে তুমি প্যান্ট কিংবা লুঙ্গি পরে আছো, ওটার ভিতরেও কিন্তু ভাইয়া বায়ুর কণা আছে, ঠিক আছে? মানে ওইখানে কিন্তু তুমি যে লুঙ্গি পরে ভাবতেছো যে ভিতরে শূন্য মাধ্যম ক্রিয়েট করে ফেলছো, তা কিন্তু না। ওইখানে কিন্তু কি আছে? বায়ু মাধ্যম আছে বা জড় মাধ্যম আছে। তো যখন তুমি পাদ মারবা, শব্দ হবে। শব্দটা কেন হয়? কারণ কি বলবা? আচ্ছা বলো তো, ওই যে আমরা যখন বাঁশি বাজাই কেন শব্দ হয়? কারণ বাঁশিতে আমরা যখন ফু দেই, এই যেভাবে ফু দেই, বায়ুটা বিভিন্ন জায়গায় বাধা খেয়ে বিভিন্ন রকম শব্দ সৃষ্টি করে। সো একইভাবে তোমার বিভিন্ন জায়গায় বাধা খেয়ে শব্দটা সৃষ্টি হয়, নাহলে শব্দ সৃষ্টি হতো না, খালি গন্ধই পাইতা যদি একদম ফাঁকা রাস্তা থাকতো। তো শব্দ হচ্ছে কেন সৃষ্টি হবে? বাধা খাওয়ার কারণে। আর ওই যে জড় মাধ্যমগুলো স্পন্দিত হয় ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এই কারণে। ওকে, সো আচ্ছা, আউট অফ টপিকে চলে গেছি আমরা। তো আমরা অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পর্কে জেনে ফেললাম। এবার আমরা জানবো ভাইয়া তরঙ্গের কয়েকটা বেসিক জিনিস। অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের পার্থক্য সবাই লিখবা, লিখো। অনুপ্রস্থ তরঙ্গ, এটা পরীক্ষায় খ নম্বরে আসবে। অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, ফার্স্টে সংজ্ঞাটা দিবা। সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে 1 নাম্বার সংজ্ঞা, যে পর্যাবৃত্ত আন্দোলন
যে পর্যাবৃত্ত আন্দোলন, যে লিখো সবাই, পর্যাবৃত্ত আন্দোলন মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে সমকোণে শক্তি সঞ্চালন করে। শক্তি সবাই লিখবা, আমি মুছে দিব। শক্তি সঞ্চালন করে, তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। এখানে 1 নম্বর হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে সমান্তরালে শক্তি সঞ্চালন করে। শক্তি সঞ্চালন করে, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। এটা হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে মাধ্যমের কণাগুলো তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে সমকোণে থাকে, এর সাথে 90 ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে। ব্যাপারটা হচ্ছে এটাই যে কণাগুলো যখন আপ ডাউন করে কাঁপবে তখন শক্তি এদিকে যাবে, তো 90 ডিগ্রি কোণেই থাকে, তাই না? সো এখানে কি বলবা, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে থাকে। 0 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণে থাকে। দ্যাট মিনস যখন তরঙ্গ এদিকে যাবে কণাগুলো কিন্তু এদিকে কম্পিত হবে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। সো যখন কণাগুলো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কম্পিত হচ্ছে ভাইয়া, তখন তরঙ্গ যখন এদিকে যাচ্ছে, তাহলে যখন কণাও এদিকে যাচ্ছে, তখন এই দিকের সাথে এই দিকের কোণ কত? 0 ডিগ্রি। আবার কণা যখন ব্যাকওয়ার্ড করতেছে, তরঙ্গ এইদিকে যাচ্ছে, তাহলে এই দিকে এবং এই দিকের সাথে কোণ কত হয়? 180 ডিগ্রি। ওকে। 3 নাম্বার হচ্ছে উদাহরণ দিবা। উদাহরণ কি? যেমন অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ কি হতে পারে? পানিতে তরঙ্গ, পানিতে তরঙ্গ কি ভাই? অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। আর শব্দ তরঙ্গ লিখবা। 3 নম্বর হচ্ছে বায়ুতে শব্দ তরঙ্গ। বায়ুতে শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। দ্যাটস ইট। এই 3টা বা আরেকটা উদাহরণ তোমরা দিলা তোমাদের বই থেকে, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। ওকে। ফিরোজ 2 ইনবক্সে হয়তো একটু প্লিজ, ইনবক্সে কেন আসবে? এদিকে খেয়াল করো। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গের পার্থক্য। আমি সবগুলো পার্থক্য মুখস্থ করি নাই, তাই 3টা লিখতে পারছি। আরেকটা তুমি লিখবা। অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ বুঝতে পারলেই হচ্ছে মেন কাহিনী শেষ। কখের জন্য সাজেশন দিয়ে দিব না, সমস্যা নেই, ওটা নিয়ে পেন খাও না তোমরা। এবার আমরা এই অধ্যায়ের কয়েকটা টার্ম শিখবো, ম্যাথমেটিক্যাল টার্ম, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যারা এই অধ্যায় এর আগে কোনোদিন পড়ো নাই তাদেরও এগুলো মানে হচ্ছে এখন পারবা। এখন একটু মনোযোগ দাও, তাহলেই পারবা। দেখো ভাইয়া, মূলত আমরা তরঙ্গের একটা বেসিক ওয়েভ নিয়ে কাজ করি। সেই বেসিক ওয়েভটা হচ্ছে এটা। এই হচ্ছে সেই তরঙ্গের ওয়েভ, মানে তরঙ্গ চিত্রটা হচ্ছে এরকম। সবাই খেয়াল করে দেখবা, খেয়াল করতে হবে। এই যে দেখো, বলতে পারো এটা দেখে আমি ছোটবেলায় কি মনে করতাম জানো? এটা দেখে আমি ছোটবেলায় মনে করতাম যে তরঙ্গ বুঝি এইভাবে যায়, বাট না, এটা আসলে কি জিনিস, সেটা আমার আগে বুঝতে হবে। এই জিনিসটা আসলে কি? এটা হচ্ছে একটা গ্রাফ। আলটিমেটলি এটা কি ভাই? একটা গ্রাফ। এটা গ্রাফ ছাড়া আর কিছুই না, এটা হচ্ছে জাস্ট একটা গ্রাফ। দেখো, আমরা যখন বলছিলাম যে অনুপ্রস্থ তরঙ্গে কণাগুলো আপ ডাউন কাঁপে আর অনুদৈর্ঘ্য তরঙ্গে কণাগুলো ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কাঁপে। এই কাঁপাকাপিটাকে যদি আমরা সময়ের সাথে গ্রাফে প্লট করি, মানে সময়ের সাথে সে কতটুকু কাঁপলো সেটা গ্রাফে প্লট করলে এরকম একটা গ্রাফ পাওয়া যায়। সো এই গ্রাফ নিয়ে বিস্তারিত তুমি জানবা কোথায় জানো? এইচএসসিতে। সো
সো এখানে বিস্তারিত জানি না, মাথা খারাপ করার লাভ নাই, এখানে যতটুকু জানো সেটা জানো। দেখো এই গ্রাফে আমি আগেই বলছি সময়ের সাথে এই গ্রাফটা অঙ্কন করা হয়। তাহলে এই গ্রাফে এদিকে হচ্ছে টাইম, মানে এক্স অক্ষের সময়, আর ওয়াই অক্ষে হচ্ছে সরণ। ওয়াই অক্ষে কি ভাই? সরণ। তো গ্রাফের যে পিক পয়েন্ট, পিক বা চূড়া, এই চূড়াকে বলা হয় বিস্তার। কি বলে ভাইয়া? বিস্তার। বিস্তার। তাহলে এই যে গ্রাফের যে পিক বা চূড়া, এই যে পিক, দেখো এই সাইডে যে পিক পাচ্ছ কিংবা এই সাইডে যে পিকটা পাচ্ছ, এই পিককে বলা হয় বিস্তার। এটা হচ্ছে মাইনাস এ, এটা হচ্ছে ভাই প্লাস এ। এ হচ্ছে কি ভাই? বিস্তার। বিস্তার। বিস্তার বলতে কি বোঝায়? বিস্তার বলতে বোঝায় একটা কণা সর্বোচ্চ যতটুকু উপরে উঠে কিংবা সর্বোচ্চ যতটুকু নিচে নামে। যেমন পানিতে তুমি ঢিল মারলা, সেই ঢিলের পর কণাটা উপরের দিকে 5 মিটার, নিচের দিকে 5 মিটার, এইভাবে আপ ডাউন হচ্ছে। তাহলে উপরে কতটুকু হচ্ছে? 5 মিটার, নিচে কতটুকু হচ্ছে? 5 মিটার। তাহলে তার বিস্তার কতটুকু? যে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু যায়, তো সে উপরে সর্বোচ্চ কতটুকু যাচ্ছে? 5 মিটার, নিচেও সর্বোচ্চ কতটুকুই যাচ্ছে? 5 মিটার। তো তার বিস্তার কিন্তু 5 মিটার। এটাকে বিস্তার বলে। মানে তরঙ্গ স্থিত একটা কণা যে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু সরণ ঘটায় তাকেই বলা হয় বিস্তার। সবাই লিখবা, বিস্তারের সংজ্ঞা লিখো। বিস্তার কি? বিস্তার আমি সংজ্ঞা মুছে দিব, সংজ্ঞাটা সবাই লিখো। বিস্তারটা কি? বিস্তারটা কি? বিস্তার লিখো। তরঙ্গ স্থিত একটি কণা স্পন্দনের সময় যে কোনো একদিকে সর্বোচ্চ যত দূর যায়, বিস্তারটা কি? তরঙ্গ স্থিত একটা কণা, তরঙ্গ স্থিত কণা, তরঙ্গ স্থিত কণা স্পন্দনের সময় যে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু যায়, সর্বোচ্চ যতটুকু সরণ হয়, সর্বোচ্চ যতটুকু সরণ হয় তাহাই বিস্তার। ওকে, এটা যেন মাথায় থাকে সবার। এগুলো সংজ্ঞা পরীক্ষায় আসবে, আর এগুলো আমাদের বোঝাটা অনেক জরুরি। কারণ প্রশ্ন হইতে পারে, ভাইয়া বিস্তার 10 মিটার কেন হইল না? চিন্তা করো, এই কণাটা নর্মালি এখানে আছে, উপরে 5 নিচে 5 আপ ডাউন। ওকে, উপরে 5 নিচে 5 এইভাবে আসতেছে। হ্যাঁ, তো যে কোনো একদিকে কত গেছে? যে কোনো, সে দুইটা মিলিয়ে 10 গেছে, বাট যে কোনো একদিকে কত গেছে? 5। যে কোনো একদিকেটা বলা হয় বিস্তার। গেল বিস্তার। বিস্তার আমরা চিনলাম। এবার আসি তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কাকে বলে? আমরা জানি একটা তরঙ্গ সামনের দিকে এগিয়ে যেতে থাকে, তাই না? তো প্রতি সেকেন্ডে যত মিটার দ্রুত যায় তাকে বলা হয় তরঙ্গ বেগ। বাট সবার আগে আমার জানতে হবে পর্যায়কালটা কি। পর্যায়কাল বা দোলনকাল, সবাই লিখো পর্যায়কাল। টি, ক্যাপিটাল টি, পর্যায়কাল। পর্যায়কালটা কি? একটি পূর্ণ স্পন্দন দিতে যেই সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। লিখো, একটি পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে তাকে কি বলা হয়? পর্যায়কাল। কিংবা আমরা লিখতে পারবো একটি তরঙ্গ দৈর্ঘ্য যে সময়ে ফর্ম বা গঠিত হয় তাকে বলা হয় টি বা পর্যায়কাল। সো ব্যাপারটা ক্লিয়ার করি। পূর্ণ স্পন্দন বলতে বোঝায়, তুমি সহজ হিসাব, এটা কি অর্ধবৃত্তর মতো লাগতেছে না? এই যে জিনিসটা অর্ধবৃত্তর মতো লাগতেছে না, এই উপরেরটা, নিচেরটা কি আরেকটা অর্ধবৃত্ত না? একটা ফুল বৃত্ত বানাবা। ফুল বৃত্ত বানাইতে হলে কি করতে হবে? উপরেরটা আর নিচেরটা লাগাই দিতে হবে। এই ফুল বৃত্ত যেই সময়ে হয় সেটাকেই বলা হয় পর্যায়কাল। আমি আবারও বলছি, তুমি উপরের অংশটাকে একটা অর্ধবৃত্ত ধরতে পারো। আমি এটা ইললজিক্যাল, বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। উপরের অংশটাকে একটা অর্ধবৃত্ত ধরতে পারো। সো দুইটা অর্ধবৃত্ত মিলে একটা ফুল বৃত্ত হয়, তাই না? তো একটা ফুল বৃত্ত বলতে একটা পর্যায়কাল। তো ফুল দেখো তো, ফুল বৃত্ত কোথায় হবে? এটা হচ্ছে অর্ধবৃত্ত, এটাও অর্ধবৃত্ত। তাহলে এই পর্যন্ত ভাই ফুল বৃত্ত। তাহলে এই পর্যন্ত যেই টাইমটা যাবে, এখানে যেই সময়টা হবে, এই সময়টাকে বলা হবে পর্যায়কাল। তার মানে এখানে একটা পর্যায়কাল হয়ে গেছে। একইভাবে এই যে দেখো ফুল বৃত্ত, এখানেও কি হয়? একটা পর্যায়কাল তুমি পেয়ে যাচ্ছ। তো এখানে টোটাল কত সময় আছে? টোটাল
ডাবল পর্যায়কাল মানে 2টি সময়ের ডিস্টেন্স দেয়া আছে। ওকে, পর্যায়কাল গেল। এরপর আমরা আসি তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস। তরঙ্গ দৈর্ঘ্য এটাকে বলা হয় ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, সবাই লিখো, তরঙ্গ দৈর্ঘ্য একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে। একটি পূর্ণ স্পন্দন, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, যে সময় লাগে, তাতে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, সে সময়ে তরঙ্গ যেই দূরত্ব অতিক্রম করে, যেই দূরত্ব, সেই সময় তরঙ্গ যেই দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাকে কি বলা হয়? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলা হয়। এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। মানে ল্যামডা হচ্ছে একটা দূরত্ব। কি? ফার্স্ট অফ অল তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস এটা মনে করলে মনে হয় যে আমাদের কত কঠিন জিনিস, তাই না? না, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ডিস্টেন্স। তরঙ্গ দৈর্ঘ্য ইজ এ ডিস্টেন্স, ওয়েভলেংথ বা ল্যামডা। এটা হচ্ছে একটা দূরত্ব। কোন দূরত্ব? একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যেই সময় লাগে। একটি পূর্ণ স্পন্দন দিতে কোন সময়টা লাগে? ক্যাপিটাল টি টাইম লাগে, তাই না? ক্যাপিটাল টিতে বলা হয় একটা পূর্ণ স্পন্দন হয়। তো এই ক্যাপিটাল টি সময় তরঙ্গটা যতটুকু দূরত্ব যায় তাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো তো, এখানে ক্যাপিটাল টি হচ্ছে এখানে, তাহলে এই ডিস্টেন্স, তরঙ্গটা এতটুকু ডিস্টেন্স গেছে, তাই না? এটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একইভাবে দেখো তো, এই পর্যন্ত একটা ক্যাপিটাল টি হয়, তাহলে এটাও কি একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বলো তো ভাইয়া, এখানে কয়টা তরঙ্গ আছে? এখানে কয়টা তরঙ্গ আছে বলতে পারবা? কয়টা তরঙ্গ আছে? একটা পূর্ণ স্পন্দনে একটা তরঙ্গ হয়। দেখো, ক্যাপিটাল টি বের করবা, ক্যাপিটাল টি বের করো। এখানে ক্যাপিটাল টি কই? এখান থেকে শুরু হয়েছে অর্ধবৃত্ত, একটা ক্যাপিটাল টি, অর্ধবৃত্ত আরেকটা ক্যাপিটাল টি, আর এখানে 0.5 ক্যাপিটাল টি। তার মানে বুঝতে পারবে, এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য গেল ল্যামডা, এখানে একটা গেল ল্যামডা, আর এখানে আছে হাফ ল্যামডা। তাহলে টোটাল কয়টা ল্যামডা আছে এখানে? একটা ল্যামডা মানে একটা তরঙ্গ। তাহলে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য একটা ল্যামডা, দুইটা ল্যামডা, আর এটা হচ্ছে অর্ধেকটা ল্যামডা। অর্ধেকটা মানে 0.5 ল্যামডা। তিনটা যোগ করলে কত হয়? আড়াই ল্যামডা। কত হয় ভাইয়া? আড়াই ল্যামডা। তাহলে এখানে কত ল্যামডা আছে? আড়াই ল্যামডা আছে। তো চলো, তোমাদেরকে আমি একটা দিব, তুমি বলবা এখানে কয়টা ল্যামডা আছে। কোয়েশ্চেন তো বলো, এখানে কয়টা ল্যামডা আছে? বলতে হবে এখানে টোটাল কয়টা ল্যামডা আছে। বলো এখানে টোটাল ল্যামডা আছে কয়টা, বা তরঙ্গ দৈর্ঘ্য কয়টা আছে সেটা তোমাদের বলতে হবে। দেখি, বলো এখানে ল্যামডা কত হবে? কয়টা ল্যামডা হবে এখানে? অনেকে টি বলছো, বাট এখানে ল্যামডার কয়টা হবে সেটা আমাকে জানাতে হবে। না, আড়াই ল্যামডা হবে? লামড়া না রে ভাই, ল্যামডা। ল্যামডা ভালো করে বলো, এখানে কয়টা ল্যামডা হবে? তিনটা বলছো অনেকে, তিনটা বলছো। ফাহিম মুনতাসির সঠিক উত্তর দিয়েছ। মিফতাহুল জান্নাত সঠিক উত্তর দিয়েছ। হীরা তুমি ভুল উত্তর দিয়েছ। অনি আক্তার সঠিক উত্তর দিয়েছ। কাজী তৌহিদুর রহমান সঠিক উত্তর দিয়েছ। রিশাদ মোল্লা সঠিক উত্তর দিয়েছ। এখানে ল্যামডা কয়টা হবে দেখে নেই, চলো। দেখো, এই অর্ধেক, তাহলে দুইটা মিলে হয়ে গেল ফুল, একটা ল্যামডা।
অর্ধেক অর্ধেক ফুল হয়ে গেল একটা ল্যামডা, এই অর্ধেক অর্ধেক আরেকটা ল্যামডা, তাহলে এই অর্ধেক মানে 0.5 ল্যামডা। তাহলে টোটাল কয়টা ল্যামডা হচ্ছে 3, আর মানে ল্যামডা যোগ ল্যামডা যোগ ল্যামডা যোগ 5 ল্যামডা, তার মানে 3.5 ল্যামডা। সেখানে এইটা কেন ভুল করছো তোমরা বাছা ধনেরা, এটা হচ্ছে 3.5 ল্যামডা, দ্যাটস ইট, কঠিন কিছুই না ব্রো। আমার প্রো লেভেলের ব্রোরা এটা তো কঠিন কিছুই হয় না। এটা কঠিন বলো, এটা কি পারা যাবে না? এটা কি পারা যাবে না? পারা সম্ভব না এটা? ওকে, একটা কমেন্ট তো পড়ে না ভাই আমার, অ্যান্সার আগে দিলাম তাও দেখলেন না। লামিয়া সুলতানা বুশরা, এই যে দেখে ফেললাম, সমস্যা নেই, ক্লিয়ার। সো ল্যামডার ব্যাপারটা ক্লিয়ার হইতে হবে। আমি আবারও ক্লিয়ার করি, একটা ফুল বৃত্ত হলে একটা ল্যামডা, একটা ফুল বৃত্ত হলে একটা ল্যামডা, এভাবে মাথায় রাখতে পারো। তাহলে ভাই আমি যদি তোমাকে বলি এখানে কটা ল্যামডা বলো তো দেখি, বলো এখানে কটা ল্যামডা দেখি। কে কে পারে? যে পারবে তাকে আমি চকলেট দিব, একদম কিটক্যাট দিব। যাও, এখানে কয়টা ল্যামডা বলতে হবে, বলো দেখি। বলো এখানে কয়টা ল্যামডা দেখি, বলো দেখি। এটা যে পারবে তাকে আমি চকলেট দিব। এখানে কয়টা ল্যামডা, মানে এই যে এখানে কয়টা ল্যামডা, মনে করো এটা হচ্ছে 1 নাম্বার, এটা কয়টা ল্যামডা, 2 নাম্বারটা দিচ্ছি, এখানে কয়টা ল্যামডা, 1 এবং 2 এর ল্যামডার সংখ্যা বলো আমাকে, যে যে পারবা তাকে তাকে চকলেট দিব। 1 নাম্বার এবং 2 নাম্বার চিত্রে ল্যামডা কত? আদিবা আলম রিয়া বলছে, তাহিয়া বলছে সামথিং একটা, সামথিং একটা, একটা। সামিয়া মজুমদার বলছে একটা। নাজমুন নেশা সঠিক উত্তর দিয়েছ। আগে গেলেও দোষ, পরে গেলেও দোষ, একটা। আচ্ছা যাই হোক, এটা তোমাদেরকে আমি কি বুঝাচ্ছি আর তোমরা কি বুঝতেছো? তোমরা যদি বুঝতে চাও একটা বৃত্তে কল্পনা করো, পোলাপাইন গাধার গাধা ছাগলের ছাগল। দেখো একটা বৃত্ত খেয়াল করো তোমরা, এই যে দেখো মনে করো একটা বৃত্ত, এই বৃত্তটাকে যদি আমরা 4টা ভাগ করি, খেয়াল করো সবাই, আর এটার সাথে যদি এইটা তুলনা করি, ধরো না এই দুইটা অংশ মিলে একটা বৃত্ত হয়। হ্যাঁ, এই যে এই অংশটাকে এটার সাথে লাগাই দিলে একটা বৃত্তই হয় নাকি? তো দেখো মনে করবা যখন কণাটা এখান থেকে এখানে আসে, কণাটা যখন এখান থেকে এখানে আসে তখন বৃত্তটা এখান থেকে এখানে আসে, এটা মাথায় রাখবো। হ্যাঁ, দেখো কণাটা যখন এখান থেকে এখানে নামে তখন এই কণাটা এখান থেকে এখানে নামে, কণাটা এখান থেকে যখন এখানে আসে তখন বৃত্তটা এখান থেকে এখানে, কণাটা যখন এখান থেকে এখানে পূর্ণ একটা তরঙ্গ শেষ করে ফেলে তখন বৃত্তটা পুরোটা হয়ে যায়। তো এই পুরো ওয়েভ মানে একটা বৃত্ত কমপ্লিট। একটা বৃত্ত কমপ্লিট মানে একটা পর্যায়কাল কমপ্লিট, মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট। তার মানে এই পর্যন্ত একটা পর্যায়কাল হয়ে যায় এবং এই পুরোটা হয়ে যায় একটা তরঙ্গ দৈর্ঘ্য। সো আশা করি এরপরে তোমাদের এটা বুঝতে সমস্যা হবে না যে এখানে আসলে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এখানে এই পর্যন্ত কি হয়? একটা, তাই না? করলাম একটার পরে দেখো তো, তার মানে দেখো এই যে এই পর্যন্ত মানে এখান থেকে আবার ঘুরে এই পর্যন্ত একটা, কয়টা বৃত্ত গেল? একটা, মানে একটা তরঙ্গ গেল। তাহলে ভাইয়া দেখো তো এরপরে কি সেখানে উঠছে না? তাহলে এখান থেকে এখানে এটা কি তুমি বাদ কেন দিবা? এটাকে কেন বাদ দিবা? এটা কি এটা বৃত্তের 1 2 3 4 4 ভাগের 1 ভাগ না? তার মানে 4 ভাগের 1 ভাগ মানে এই অংশটা, জাস্ট এই অংশটা আমি লাল কালি দিয়ে দেখাই, জাস্ট এই যে অংশটা, এই অংশটা কত? এই অংশটা 4 ভাগের 1 ভাগ, তার মানে λ/4। আর এটা হচ্ছে ল্যামডা, তাহলে এটা হচ্ছে ল্যামডা প্লাস λ/4, লসাগু করলে 4 5 λ/4। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এই পুরোটা কিন্তু 5/4 ল্যামডা। আমি আবারও বলি যে যখন এই পর্যন্ত আসলে এটা পুরোটা একটা ল্যামডা, এই যে এই পর্যন্ত আসলাম পুরোটা একটা ল্যামডা। এবার সে আবার এখানে উঠছে না, আবার উঠা মানে এখান থেকে এখানে উঠছে, এই অংশটা কি তুমি বাদ দিয়ে দিবা? এটা কি একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ না? একটা বৃত্ত মানে ল্যামডা,
4/1 মানে λ/4। তার মানে এখান থেকে এখানে উঠা মানে এখান থেকে এখানে উঠা, তার মানে এই অংশটা λ/4 এবং এই অংশটা ল্যামডা, তাহলে পুরোটা হচ্ছে ল্যামডা প্লাস λ/4। তাহলে এবার 2 নম্বর চিত্রে সঠিক উত্তরটা দাও। 2 নম্বর চিত্রের সঠিক উত্তরটা দাও। আচ্ছা, হোসেন মাহমুদ সিয়াম বলেছে 1.75। 2 নম্বর চিত্রটা চলো দেখি। এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত কি একটা ল্যামডা গেল, তারপরে এইটা এতটুকু কি ভাইয়া, এতটুকু হচ্ছে এই যে বাকি অংশটুকু আমি বৃত্তের সাথে তুলনা করি, যে বাকি অংশটুকু দেখতে পাচ্ছ, এটাকে যদি বৃত্তের সাথে তুলনা করো, এই যে বৃত্ত এখান থেকে শুরু হয়েছে, তার মনে করো এখান থেকে শুরু হয়েছে, এই যে এই পর্যন্ত আসছে, এই যে এখান থেকে শুরু এই পর্যন্ত আসা মানে এখান থেকে শুরু এই পর্যন্ত, তারপরে এখান থেকে এতটুকু উঠছে মানে এখান থেকে এতটুকু, তাই না? তাহলে টোটাল এখান থেকে কতটুকু বলো? পুরোটা হচ্ছে ল্যামডা। তার মানে এই যে দেখো, খেয়াল করো কত সহজে করা যায়। এখান থেকে এতটুকু λ/4, তাহলে এখান থেকে এতটুকু আবার কি λ/4, আবার কি λ/4, তার মানে λ/4 মানে এখান থেকে টোটাল এতটুকু হচ্ছে λ/2, আবার এই অংশটুকু λ/4, 4/1। তাহলে এটা হচ্ছে λ/2 প্লাস λ/4, এটা তো ল্যামডাই, তাহলে ল্যামডা প্লাস λ/2, এই যে অংশটা λ/2 প্লাস λ/4 ক্যালকুলেশন করলে যেটা হয় তা। আরও সহজে এইভাবে করা যায় যে খেয়াল করে দেখো, এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে λ/2, এটা ল্যামডার অর্ধেক, তার মানে λ/2, আর এটা একটা ল্যামডার 4/1। এই যে দেখো ল্যামডার 4/1 ল্যামডার অর্ধেক হয়ে গেল, ল্যামডার আরও অর্ধেক হয়ে গেল, আবার ল্যামডা ফুল হয়ে গেল। ব্যাপারটা এখান থেকে কল্পনা করা যায়। তোমাদেরকে ব্যাপারটা যদি আরো ক্লিয়ার করে বোঝাই, খেয়াল করো, এখান থেকে খেয়াল করো, আরো সহজে বুঝো। এই পুরোটা কি একটা ল্যামডা, এই পুরোটা কি ভাই একটা ল্যামডা, তাই না? এই পুরোটা একটা ল্যামডা। তাহলে দেখো তো, পুরো ল্যামডাকে যদি আমরা 4টা ভাগে ভাগ করি, 4টা ভাগে ভাগ করো, এই দেখো 4টা ভাগে ভাগ করছি না, এই যে এটা হচ্ছে একটা পার্ট 1, এটা হচ্ছে আরেকটা পার্ট 2, এটা হচ্ছে আরেকটা পার্ট 3, এটা হচ্ছে আরেকটা পার্ট 4, 4টা সমান ভাগে ভাগ করলাম। তাহলে বলো এতটুকু কত? এতটুকু হচ্ছে λ/4, আবার এতটুকু কত? শুধুমাত্র λ/4, আবার এতটুকু কত? λ/4, আবার এতটুকু কত? λ/4। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে 4টা মিলে কত হবে? 4টা মিলে হবে λ/4 প্লাস λ/4 প্লাস λ/4 প্লাস λ/4। তাহলে আমি যদি আরেকটা এরকম দিই, তাহলে এই অংশটা কত হবে? এই অংশটা হবে আবার λ/4। যদি আবার আরেকটা দিই এরকম, এটাও কত হবে? λ/4। এগুলোকে যদি একটা গম্বুজ কল্পনা করো, এই গম্বুজের অর্ধেকটা হচ্ছে λ/4। দ্যাটস ইট, আর কিছুই না। ঝকঝকা, ওকে, এটার কিছুই না। এবার আমাদের একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন হচ্ছে এইটা, v = f λ। এই ইকুয়েশনটা কিভাবে আসছে চলো এই ইকুয়েশনটা একটু বোঝাই। যেখানে f হচ্ছে কম্পাঙ্ক, v হচ্ছে তরঙ্গ বেগ, আর λ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো মনে রাখতে হবে কম্পাঙ্ক f = 1/t। কম্পাঙ্ক আসলে কি? 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ স্পন্দন দেয়, আমরা জানি t সেকেন্ড সময়ে পূর্ণ স্পন্দন কয়টা দেয়? পূর্ণ স্পন্দন দেয় একটা, স্পন্দন দেয় একটা। সুতরাং 1 সেকেন্ড সময়ে পূর্ণ স্পন্দন দেয় কয়টা? 1/t। মানে 1 সেকেন্ড সময় যেই কয়টা পূর্ণ স্পন্দন দেয় তাকে বলা হয় কম্পাঙ্ক। তো এটা হচ্ছে কম্পাঙ্কের ফর্মুলা, f = 1/t। তো v = f λ কেমনে আসছে ভাইয়ারা? v কি? শব্দের বেগ। শব্দের বেগ কাকে বলে? 1 সেকেন্ডে যে যতটুকু দূরত্ব যায়। আমরা জানি t সময়ে যায় কতটুকু দূরত্ব? যায় ল্যামডা মিটার। সুতরাং 1 সেকেন্ড সময়ে কতটুকু যাবে? λ/t মিটার। আর এটাকে বলা হয় বেগ। সুতরাং v = λ/t, তাই না? তাহলে এখানে 1/t আছে, 1/t মানে কি? f λ লেখা যায়। এটা হচ্ছে এই যে সূত্রটার একটা ছোট্ট প্রমাণ। সো এইভাবে তোমরা এই প্রমাণটা করতে পারবা যদি খ নাম্বারে আসে। তো সবাই বোঝো, আমরা জানি যে কম্পাঙ্ক কাকে বলে?
1 সেকেন্ডে যে কটা পূর্ণ স্পন্দন দেয় তাকে বলা হয় কম্পাঙ্ক। তো ক্যাপিটাল টি সেকেন্ড সময় পূর্ণ স্পন্দন দেয় একটা, তাহলে 1 সেকেন্ডে দিবে কটা 1/t-টা। তাহলে টি সময় একটা তরঙ্গ ল্যামডা মিটার গেলে 1 সেকেন্ডে যাবে λ/t মিটার। আর একটা যে কোনো বস্তু 1 সেকেন্ডে যতটুকু যায়, যতটুকু মিটার যায় তাকে বলা হয় তরঙ্গ বেগ। শুধুমাত্র তরঙ্গ বেগ না, যে কোনো বেগই বলা হয়। তাহলে মানে আমি যদি 1 সেকেন্ডে 2 মিটার যাই, আমার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো তরঙ্গ 1 সেকেন্ডে যা যাবে তাকে বলা হয় তরঙ্গ বেগ। তাহলে 1 সেকেন্ডে যাবে λ/t। তো λ/t এর জায়গায় আমরা 1/t লিখতে পারি সামনে, ইন্টু ল্যামডা। 1/t মানে f, তাহলে v = f λ। এটা হচ্ছে আমাদের একটা কমন ফর্মুলা যেটা খ নাম্বারে আসে। ওকে, সো এই গেল হচ্ছে v = f λ একটা ফর্মুলা, এটা মাথায় রাখতে হবে। আর আরেকটা ফর্মুলা হচ্ছে এখানে লাস্ট ফর্মুলা, সেটা হচ্ছে প্রতিধ্বনি। না, প্রতিধ্বনির আগে একটু জেনে নেই 0 ডিগ্রি, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত। এরপর আমরা আমাদের বলো তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 330। আচ্ছা, 330 এবং 332 নিয়ে অনেক পেইন আসি। 330 নাকি 332? 330, সবাই বলছো 330। ওকে, তো আমরা শব্দের বেগ এখানে একটু লিখবা, সবাই লিখো শব্দের বেগ। শব্দের বেগ নির্ণয়, এটা খুব গুরুত্বপূর্ণ। শব্দের বেগ নির্ণয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। তো আমি যদি বলি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, তাহলে সেটা কিভাবে করবা? লিখো যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ, যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ কিভাবে বের করতে হবে? শব্দের বেগ হচ্ছে, বের করার নিয়ম হচ্ছে এটাই, যে কোনো তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে v2 যদি হয়, v2 সমান হবে v1 √T2/T1, যেখানে v1টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগ, T2 হচ্ছে ওই তাপমাত্রা, মানে যেই তাপমাত্রায় তোমাকে বেগ বের করতে হচ্ছে, আর T1 হচ্ছে আদি তাপমাত্রা। সো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, মানে ফর্মুলাটা মূলত এরকম v2/v1 সমান √T2/T1। ওকে, এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো তাপমাত্রার বেগ নির্ণয় করতে পারবো। যেমন আমাকে যদি বলে 30 ডিগ্রিতে শব্দের বেগ কত, যদি এই যে কোয়েশ্চেন 30 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ কত, শব্দের বেগ কত, কিভাবে করব? v2 সমান v1 √T2/T1। v1টা কত? 330। T2 কত? T2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিতে হবে। কেলভিনে নিলে 273 প্লাস 30, আর T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন। এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে 30 ডিগ্রিতে শব্দের বেগটা কত। দেখো তাপমাত্রা আমি 30 ডিগ্রি বসিয়েছি, ডিগ্রিকে কেলভিনে নিয়ে বসিয়েছি। T1 হচ্ছে 273 কেলভিন, V1 হচ্ছে 330, অঙ্ক অলরেডি বের হয়ে আসবে। ওকে, সো আমরা শব্দের বেগ পর্যন্ত শিখলাম, তোমাদের 44 মিনিট ক্লাস হয়েছে। এরপর আমরা প্রতিধ্বনি শিখব, প্রতিধ্বনির পর প্রতিধ্বনি কিছু ম্যাথ করব, ওইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো আমরা একটু 5 মিনিটের ব্রেক দিচ্ছি, 5 মিনিট পর আমি আসতেছি, একটু 5 মিনিট। এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে তোমার, না ব্রেক দিব না, ব্রেক দিলে চলে যাও তোমরা, রেডি? পরবর্তীতে 1 ঘন্টা পর ব্রেক দেবো, রেডি? সো এবার আমরা যাব হচ্ছে আমাদের প্রতিধ্বনিতে। সবাই শোনো, প্রতিধ্বনির ব্যাপারটা খুব মজার, খুবই মজার, এক্সট্রিম। ধরো তোমার সামনে এসে তোমাকে কেউ
তোমার ইচ্ছা তোমার এক মোটা সোটা ফ্রেন্ডে তুমি অনেকগুলো বকা দিবা, মনে করো অনেকগুলো গালি দিবা বা মানে তাকে একটু বকবা, এই মোটা ভুটকু ভুটকু বলে ডাকবা, কিন্তু সে তোমাকে অনেক মার দিবে। তাকে যদি ভুটকু বলে ডাকো বা চোর বলে ডাকো, সে তোমাকে অনেক মারবে, তার সাথে তুমি পারবা না। এখন তুমি কি করবা, কি করলে তাকে তুমি ভুটকু বলতেও পারবা প্লাস হচ্ছে মাইরও খাবা না, এটার ওয়েটা কি? তার সামনে যে তাকে বলবা, এই দোস্ত তুই অনেক ভালো, ভালো বলার সাথে সাথে তোমার তাকে ভটকু বলতে হবে, দোস্ত তুই অনেক ভালো ভটকু, তাও হয় না। মানে ব্যাপারটা হচ্ছে মানুষের মস্তিষ্ক মনে করো এখানে একটা গ্যাপ আছে শব্দ নেওয়ার। মানুষের মনে করো কান, তো কান দিয়ে মনে করো শব্দটা ঢুকলো, মনে করো তুমি বলছো তুই অনেক ভালো, তো এই ভালো নামক শব্দটা ঢুকে এখানে, এই যে মস্তিষ্কে এই জায়গায় ভালো, এই ভালো শব্দটা ঘুরপাক খাবে 0.1 সেকেন্ড। এই সময়ের মধ্যে তুমি যদি তাকে ভটকু বলো, চোর বলো, তাহলে এই শব্দগুলো তার মস্তিষ্কে আর ঢুকবে না, কারণ এই ভালো শব্দটাই তার মস্তিষ্কটা 0.1 সেকেন্ড দখল করে রাখবে। তার মানে তুমি যদি কাউকে মানে গালি দিতে চাও বা চোর ভটকু বলতে চাও, তাকে 0.1 সেকেন্ডের আগে বলতে হবে। তো তোমার মুখ যদি এত ফাস্ট হয় তাহলে তুমি তাকে বলতে পারবা। মানে আমি বুঝাতে চাচ্ছি মানুষের মস্তিষ্কে একটা শব্দের রেশ 0.1 সেকেন্ড থেকে যায়, মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ, এটা অনেক অনেক ফাস্ট। তো এই সময়টার রেশটা থেকে যায়। এই সময়ের মধ্যে তুমি তার সামনে 2টা 3টা 5টা শব্দ করলেও সে শুনতে পারবে না। ওকে, সো 0.1 সেকেন্ড রেশের মধ্যে তুমি যদি অনেকগুলো শব্দ করো তাহলে মানুষ শুনতে পারে না। তো এখন আমরা শুনবো কি প্রতিধ্বনি ব্যাপারটা কি? প্রতিধ্বনির ব্যাপারটা এইটা যে তুমি পাহাড়ের সামনে দাঁড়ায় চিৎকার করছো সাগর 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 বলে, তো মনে করো তুমি এখানে দাঁড়ায় চিৎকার করছো, তো তোমার শব্দ তরঙ্গটা সাগর বলে ডাক দিছো, সাগর শব্দটা গেল। সাগর যখন তুমি বলবা মুখ দিয়ে, এই সাগর, সাগর শব্দটা যখন তুমি বলতেছো অলরেডি তোমার কানের মধ্যে কিন্তু ঢুকছে। তোমার কানের মধ্যে ঢুকে কত সেকেন্ড থাকবে? 0.1 সেকেন্ড। কত সেকেন্ড সাগর শব্দটা থাকবে? 0.1 সেকেন্ড। এবার সাগর শব্দটা সামনের দিকেও গেছে, গিয়ে পাহাড়ে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আস্তে আস্তে অনেক সময় লাগায় দিল। মানে শব্দ তো প্রতিফলন হয় নাকি, কোনো একটা জায়গায় ধাক্কা খেয়ে আবার ব্যাক করতে পারে, ব্যাক করলো তখন 0.1 সেকেন্ডের চেয়ে বেশি সময় ধরে ব্যাক করলো। মানে ধরো ব্যাক করতে করতে 0.2 সেকেন্ড লাগাইছে, তাহলে কি তুমি সাগর শব্দটা 2বার শুনবা না? ধাক্কা খেয়ে আসছে। তাহলে মোট কথা প্রতিধ্বনি শুনতে হলে প্রতিবন্ধকটা এমন একটা দূরত্ব হইতে হবে, প্রতিবন্ধক বলতে বোঝায় দেয়াল পাহাড়, এগুলো তোমার থেকে এমন একটা দূরত্বে থাকতে হবে যে তুমি যে শব্দটা উচ্চারণ করছো তা সেটা প্রতিফলিত হয়ে ব্যাক করতে করতে যেন 0.1 সেকেন্ডের চেয়ে বেশি সময় লাগায়। 0.1 সেকেন্ডের আগেই যদি ফিরে আসে তাহলে তুমি শব্দ শুনতে পারো না। যেমন আমার আশেপাশে দেয়াল, বাট আমি যদি ডাক দিই সাগর, কোনো প্রতিধ্বনি নাই। কেন নাই জানো? কারণ এই দেয়ালগুলো আমার এতটাই কাছে যে দেয়ালে ঠিকই শব্দগুলো ধাক্কা খেয়ে আসতেছে কানে, ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে আসতেছে, বাট প্রথমেই যে আমি সাগর শব্দটা উচ্চারণ করেছি তখন যে আমার কানে ঢুকে গেছে জিনিসটা, এই দেয়ালগুলো থেকে শব্দগুলো বাড়ি খেয়ে আসতে 0.1 সেকেন্ডের চেয়ে কম সময় লাগাচ্ছে, এই কারণে আমি সাগর শব্দটা শুনতে পাচ্ছি না। তো তোমার এবং দেয়ালের মাঝে ডিস্টেন্স যদি এমন হয় যে সময় মানে 0.1 সেকেন্ডের চেয়ে বেশি সময়ে শব্দ রিটার্ন করে, তাহলে তুমি শুনতে পারবা। আর তোমার এবং দেয়ালের মাঝে ডিস্টেন্স যদি এমন হয় যে 0.1 সেকেন্ডের কম সময়ে শব্দগুলো প্রতিফলিত হয়ে চলে আসতেছে, তাহলে তুমি কোনো প্রতিধ্বনি শুনতে পারবা না। এটা হচ্ছে প্রতিধ্বনির লজিক আর কি। ওইটুকু সময় কিভাবে বলা যাবে? সেটাই তো বলা যাবে না। তো আমরা এখন বুঝবো প্রতিধ্বনিটা কি, তারপর আমরা সিকিউ সলভ করব। প্রতিধ্বনি প্রতিধ্বনি শোনার জন্য তোমার এবং তোমার দেয়াল এই দুইটার মাঝে এমন একটা ডিস্টেন্স হইতে হবে যে ডিস্টেন্সটা ট্রাভেল করতে 0.1 সেকেন্ডের চেয়ে বেশি সময় লাগে। তুমি একটা শব্দ উচ্চারণ করছো, শব্দটা এখান থেকে যাবে, এটা মনে করো ডি, তাহলে শব্দটা আবার তোমার কানে আসবে, তো
শব্দটা কত দূরত্ব যাচ্ছে ডি প্লাস ডি, মানে টোটাল ডি প্লাস ডি, ডি প্লাস ডি ইজ ইকুয়াল টু 2d দূরত্ব যাচ্ছে। শব্দের বেগ মনে করো দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড, দেখি 0 ডিগ্রি সেলসিয়াসে, তাই না? তাহলে তোমার এবং দেয়ালের মধ্যে তুমি যদি প্রতিধ্বনি শুনতে চাও, ডিস্টেন্স কত, বেগ কত, এগুলো চিন্তা করার লাভ নাই। তোমার জানতে হবে সময় কত লাগতেছে, রিটার্ন করতে টাইম কত নিচ্ছে। তাহলে সেখানে আমরা টাইম যদি হয় টি, তাহলে আমরা জানি এস ইকুয়াল ভিটি, জানি কি না? এস এর জায়গায় কত বসবে 2d সমান সমান ভিটি, কারণ এখানে ডিস্টেন্স হচ্ছে ডি প্লাস ডি, টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি প্লাস ডি। তাহলে টাইম কত লাগতেছে দেখি চলো। টাইম টি ইজ ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই না, ডি সমান সমান হচ্ছে ভিটি বাই 2। ভি কত? ভি হচ্ছে 330, টি হচ্ছে 0.1 সেকেন্ড লাগতেই হবে, ডিভাইডেড বাই 2, মানে 33/2 কত হবে? 33, 330 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, 16.5 মিটার। তার মানে তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে চাও, তাহলে তোমার এবং দেয়ালের মাঝে দূরত্ব মিনিমাম 16.5 মিটার হইতে হবে। ধরো তুমি এমন একটা অঞ্চলে আছো যেখানে তাপমাত্রা কত ভাইয়া? 0 ডিগ্রি সেলসিয়াস, কারণ আমরা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের বেগ দিয়ে অঙ্কটা করেছি। বাট তাপমাত্রা বাড়ালে শব্দের বেগও বেড়ে যাবে, শব্দের বেগ বাড়ালে শব্দ তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবে, তখন কিন্তু দেয়ালের দূরত্ব আরও বেশি হইতে হবে। ব্যাপারটা আমি বোঝাই, আবারও বোঝো। আমরা জানি শব্দ প্রতিফলিত হয়ে কানে আসতে কত সময় লাগাইতে হবে মিনিমাম, কত সময় পর আমি প্রতিধ্বনি শুনতে পারবো? 0.1 সেকেন্ড পর। তাহলে আমি ধরে নিচ্ছি 0.1 সেকেন্ড হচ্ছে ন্যূনতম সময়, যেই সময়ের মধ্যে যদি শব্দটা ব্যাক করে তাহলে শুনতে পারবো। বাট 0.1 সেকেন্ডের চেয়ে কম সময় ব্যাক করলে শুনতে পারবো না। তো সময়টা জানি, বেগ জানি, তাহলে মিনিমাম ডিস্টেন্স হইতে হবে 2d। 2d থেকে আমরা ডি বের করলাম, ডি এর মান আসে 16.5। তাহলে 0 ডিগ্রি তাপমাত্রায় আমার এবং দেয়ালের মিনিমাম দূরত্ব হইতে হবে 16.5 মিটার। তাইলে আমি শব্দটা ডাবল শুনবো। কত তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর অন্য কোনো তাপমাত্রা থাকলে সেই অন্য তাপমাত্রায় বেগ বের করে তোমার ডিস্টেন্সটা বের করতে হবে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? অন্য কোনো তাপমাত্রা থাকলে অন্য কোনো তাপমাত্রায় তোমার ডিস্টেন্সটা মানে বেগ বের করে ডিস্টেন্স বের করতে হবে। ওকে, তো চলো কিছু সিকিউ করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবা। প্রথমেই আমরা যেই সিকিউটা করব সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সিকিউ। শব্দের কম্পাঙ্ক বায়ুর তাপমাত্রা 30-18। ওকে, দেখো এখানে একটা উৎস দিয়েছে, এখানে একটা উৎস মানে শব্দের উৎস এস, এটা হচ্ছে উৎস থেকে ভাই একটা দেয়ালের দূরত্ব দিছে হচ্ছে 18 মিটার। এই ডিস্টেন্সটা কত ভাইয়া? 18 মিটার। আগেই কমেন্ট করা যাবে না ভাই আমরা বের করছি মিনিমাম ডিস্টেন্স লাগে 16.5, এখানে 18, তাহলে প্রতিদিন শুনতে পারবে না। প্রতিদিনই শোনা কিন্তু তাপমাত্রার উপরে নির্ভর করে। আমরা কিন্তু 0 ডিগ্রি তাপমাত্রায় বের করেছি। দেখো এখানে কম্পাঙ্ক এফ দিয়ে দিছে 1200 হার্জ, আর তাপমাত্রা দিছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তো প্রথম কোয়েশ্চেন আমাদের বলেছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো সবাই লিখো, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে প্রথম কোয়েশ্চেনে। গ নাম্বার, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি ভাই? এফ ল্যামডা। ল্যামডা সমান ভি বাই এফ। ভি কত ভাই জানি না, এফ কত? এফ হচ্ছে 1200, আর ভিটা তুমি এভাবে বের করবা। তো জানো ভি2 বাই ভি1 সমান রুট ওভার অফ টি2 বাই টি1, জানো কি না? জানি। তাহলে ভি2 সমান হবে ভি1 ইন্টু রুট ওভার অফ টি2 বাই টি1। ভি1 কত? 0 ডিগ্রিতে ভি1 কত ভাইয়া? 0 ডিগ্রিতে ভি1 হচ্ছে 330। টি2 কত ভাইয়া? টি2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রিতে ক্যালভিনে নিলে কত হয়? 273 যোগ 30 মানে 303, আর টি1 হচ্ছে 273। ক্যালকুলেশন করো, চলে আসবে। কত চলে আসে একটু কমেন্ট সেকশনে জানাও বেগটা কত। যেই বেগটা পাবা সেই বেগটা এখানে বসায় দিবা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাবা। বলো বেগ কত এখানে?
বলো এটা কত? আচ্ছা এখানে বেগ আসে 300, তাহলে এটা আসবে 347.66, আর ল্যামডার মান আসবে, এটা আসবে 347.66, ল্যামডার মান আসবে 0.289 মিটার। আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্য শেষ। এবার 4 নাম্বার কোয়েশ্চেন। 4 নাম্বার কোয়েশ্চেনে বলেছে এস অবস্থানের থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। মানে এই যে এখানে 4 নম্বর কোশ্চেনে বলছে এইখানে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। তো আমরা দেখব এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সে শব্দটা 0.1 সেকেন্ডের আগে আসে না পরে আসে, যেহেতু ডিস্টেন্স দিয়েই দিছে। তো আমরা জানি প্রতিধ্বনি শোনার শর্ত কি, 2d সমান vt। তাহলে t সমান হবে 2d ডিভাইডেড বাই v। 2d কত, 2 ইন্টু d হচ্ছে 18 মিটার, আর v কত শব্দের বেগ। ওই দিন শব্দের বেগ কত, ওই দিন শব্দের বেগ হচ্ছে 347.66। তাহলে এখানে 347.66 দিয়ে ভাগ করো, কত হয়, টাইমটা কত আসে বলো দেখি, টাইমটা কত আসে। এখানে টাইমটা কত আসে বলো তো দেখি বাচ্চারা। এখানে টাইম কত আসে, ফিরোজ ফজলুল পরশমণি লিখেছে, সোলার ক্যালকুলেটরটা এখানে নাই, টাইম কত আছে। আচ্ছা একজন লিখছে 0.1035 সেকেন্ড। তার মানে কি ভাইয়া, সে আমরা জানি প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় লাগে 0.1 সেকেন্ড, বাট এখানে এই ডিস্টেন্সের জন্য এই শব্দের বেগের জন্য 0.1 সেকেন্ডই আসতেছে সময়টা, তার মানে সে প্রতিধ্বনি শুনতে পারবে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা খেয়াল করো তাহলে পারবা। রাজশাহী বোর্ড 2020, সবাই লিখো কোশ্চেনগুলো, সবাই দেখে নি বাবা। রাজশাহী বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2020-এ কি বলেছে। রাজশাহী বোর্ড 2020-এ চিত্রটা একটু খেয়াল করো। এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে একটা দেয়াল। ওকে, এ এবং এটা হচ্ছে দেয়াল আর, এ আর, এই এ আর এর ডিস্টেন্স হচ্ছে 25 মিটার, এই দুজনের ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। ওকে, ওকে, এ হচ্ছে আমাদের উদ্দীপক। উপরের চিত্রে এ বি এবং আর যথাক্রমে শব্দ উৎস, ব্যক্তি অবস্থান ও প্রতিফলক। তার মানে এটা হচ্ছে উৎস, এটা কি ভাইয়া, উৎস যে শব্দ সৃষ্টি করে। এটা হচ্ছে ব্যক্তি, এটাকে ব্যক্তি, এটা হচ্ছে দেয়াল বা প্রতিফলক। তো এ থেকে উৎপন্ন শব্দ আর এ বাধা পেয়ে পুনরায় এর নিকট ফিরে আসতে 0.143 সেকেন্ড সময় লাগে। তার মানে এই যে এ থেকে যেই শব্দটা উৎপন্ন হয় সেই শব্দটা এখানে বাধা খেয়ে আবার এখানে আসতে সময় লাগে 0.143 সেকেন্ড। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বলা আছে এখানে 330, 0 ডিগ্রিতে বেগ 330 উদ্দীপকেই বলা আছে। সো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, এটা উদ্দীপকেই বলা আছে। উল্লিখিত স্থানে বায়ুর তাপমাত্রা বের করো। এখানে বায়ুর তাপমাত্রা বের করতে বলছে। তো বায়ুর তাপমাত্রা কেমনে বের করব ভাইয়া, এখানে দেখো তো
এই যে এখান থেকে শব্দ সৃষ্টি হয়ে আবার এখানে আসতে সময় লাগে কত? টোটাল টাইম লাগতেছে 0.143। তাহলে আমরা এখানে গ নাম্বারে কি বলছে? বায়ুর তাপমাত্রা কত? বায়ুর তাপমাত্রা কত? তাপমাত্রা কত? তো তাপমাত্রা কেমনে বের করবো? আমরা জানি 2D সমান VT। তাহলে এখানে T দিয়ে দিছে, D দিয়ে দিছে, V বের করতে হবে। তাহলে V সমান হচ্ছে 2D/T। 2D কত? 2 × D হচ্ছে 25, 25-এর ডাবল করে দাও 25 ডিভাইডেড বাই T। T হচ্ছে 0.143 সেকেন্ড। কত আসে? 50 ডিভাইডেড বাই 0.143, 50 ডিভাইডেড বাই 0.143, 349.65, 349.65 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের শব্দের বেগ। তো আমাকে তো শব্দের বেগ বের করতে বলেনি, বায়ুর তাপমাত্রা বের করতে বলছে। তো ওই বেগ থেকে তাপমাত্রা বের করতে পারবা। V2/V1 সমান √T2/T1। বের করতে হবে T2, তাহলে স্কোয়ার করে দাও। তাহলে T2 হচ্ছে, এটা হবে T1 × V2/V1 এর হোল স্কোয়ার, কারণ স্কোয়ার করে তো আমরা রুটটা উঠাইছি। T1 কত ভাই? T1 হচ্ছে 273 কেলভিন, 273। V2 কত? V2 হচ্ছে ওইটা 349.6 ডিভাইডেড বাই 330 এর স্কোয়ার করলে কত হয় দেখো, ভাগ 330, 1.059, 1.059কে যদি তুমি স্কোয়ার করে দাও, 1.059কে স্কোয়ার করে দিলে 1.12 × 273, 1.12 × 273, 305। তাহলে এখানে আসে 305.76 কেলভিন। কেলভিনকে তোমার সেলসিয়াসে নিতে হলে 273 বিয়োগ করতে হবে। 273 বিয়োগ করলে পাবো 32.76 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই দিনের তাপমাত্রা ছিল এত ডিগ্রি সেলসিয়াস। মানে আমরা শব্দের বেগ বের করে তাপমাত্রা বের করলাম। দ্যাটস ইট। অনেক সহজ ভাইয়া, কঠিন কিছু না। ফার্স্টে শব্দের বেগ বের করেছি। কি বের করেছি? শব্দের বেগ দিয়ে তাপমাত্রা বের করছি এই যে এই ফর্মুলা দিয়ে, V2/V1 সমান T2/T1। যাই হোক, আমাদের ক্যালকুলেটর নাই, আমি এই মোবাইল দিয়ে ক্যালকুলেট করছি, তো তাই একটু ঝামেলা হইতে পারে। 32 বা 33 ডিগ্রি আসবে। এর পরের কোয়েশ্চেনটা তোমরা সলভ করতে থাকো। এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, মানে এখান থেকে যে শব্দটা উৎপন্ন করেছো, এই বিতে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে কি প্রতিধ্বনি শুনতে পারবে নাকি পারবে না, এটা সলভ করো। 1 ঘন্টা হয়েছে, আমরা 5 মিনিট একটা ব্রেক দিচ্ছি। তার মানে এখন বাজে হচ্ছে তোমার 12:36। আমরা শুরু করব, আমার একটু খারাপ লাগছে, শুরু করব 12:36 তো 43-এ শুরু করব। ওকে, 12:43-এ শুরু করব। ওকে, আমরা 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিই।
ওকে, আজান দিচ্ছে, একটু মাথায় মুখে একটু পানি দিয়ে আসলাম। ওকে ব্রো, আজানটা কত সুন্দর দেখছো? আমাদের এদিকের আজানটা অনেক সুন্দর। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। তো কোশ্চেনে বলছে এ থেকে উৎপন্ন শব্দের জন্য বি অবস্থানে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না। তো বি থেকে আর এর ডিস্টেন্স কি দিয়ে দিছে? হ্যাঁ দিয়ে দিছে। দেখো মানে কোশ্চেনটা দেখো কত সহজ একটা কোশ্চেন। আমি যদি কোশ্চেনটা একটু কপি করে নেই তাহলে বুঝতে পারবা কোথায় কোশ্চেনটা কই এটাই তো রাখি। হ্যাঁ, এখান থেকে আমি একটা কপি করি। ওকে, সো দেখো আমাদের কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে এ অবস্থান থেকে উৎপন্ন শব্দের জন্য বিতে থাকা শ্রোতা প্রতিধ্বনি শুনতে পারবে কি পারবে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো কত সহজ একটা কোয়েশ্চেন, আর এগুলো আমাদেরকে দেয়, এগুলো কোনো ব্যাপার নাকি যে এখান থেকে সে শব্দ উৎপন্ন করছে বিতে থাকা শ্রোতা শুনতে পারবে কিনা। তো বলো তো দেখি ভাইয়া, এই যে বিতে যে শ্রোতাটা আছে, এই বিতে যে শ্রোতা আছে, বি থেকে এটা দূরত্ব কত? এটা 10, পুরোটা 25, তাহলে এটা অবশ্যই 15 মিটার। তাহলে 15 আপ ডাউন কত? 15 30 মিটার, তাই না? তো শব্দটা ব্যক্তির কাছে যাবে, ফার্স্টে ব্যক্তির কান হয়ে সামনে যাবে। তো ব্যক্তির কানে ঢুকলো, কানে ঢুকে আবার এখান থেকে এখানে ট্রাভেল করতে হবে 2D সমান আমরা লিখবো ভিটি। তাহলে
টি সমান হচ্ছে 2D/v। 2D কত, 2 × 15, আর ভি কত, শব্দের বেগ। এই দিন তাপমাত্রা কত, এই দিনের তাপমাত্রা হচ্ছে তোমার, এই দিনের তাপমাত্রা কত, এই দিনের বেগ কত, শব্দের বেগ কত, এই দিনের শব্দের বেগ হচ্ছে 349.65। তার মানে এই দিন শব্দের বেগ হচ্ছে 349.65, যেমন আমরা আগের স্লাইডে করেছি, আগের স্লাইডে বের করেছি। বায়ুর তাপমাত্রা কত, বায়ুর তাপমাত্রা ছিল হচ্ছে আমাদের বায়ুর তাপমাত্রা না, আমরা বায়ুর তাপমাত্রা 32, শব্দের বেগ ছিল 349.65। সেখানে বসাইলেই আমরা পেয়ে যাচ্ছি কত সেকেন্ড ভাইয়া, আমরা পেয়ে যাচ্ছি 0.086 সেকেন্ড, 0.086 সেকেন্ড, যা অবশ্যই 0.1 সেকেন্ডের চেয়ে লেস। 0.1 সেকেন্ড অবশ্যই 0.086 সেকেন্ডের চেয়ে বেশি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে সে প্রতিধ্বনি শুনবে না, সে প্রতিধ্বনি শুনবে না, কারণ এত কম সময়ে সে প্রতিধ্বনি শুনতে পারবে না। পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, চট্টগ্রাম বোর্ড 2020, সিএসটি বোর্ড 2020, চিটাং বোর্ড 2020 আমাদেরকে কি বলেছে, একটা ওয়েভ লেংথ দিছে, একটা দুইটা আড়াইটা, একটা দুইটা আড়াইটা, এরকম একটা ওয়েভ লেংথ দিয়েছে। এটা টোটাল বলেছে 15 মিটার, এই পর্যন্ত হচ্ছে তোমার 15 মিটার। পর্যায়কাল দিছে 0.02 সেকেন্ড, পর্যায়কাল টি সমান 0.02 সেকেন্ড, এটা হচ্ছে পর্যায়কাল। তো প্রথম কোয়েশ্চেন, বেগ নির্ণয় করো, তরঙ্গ বেগ নির্ণয় করো। গ নাম্বার কোয়েশ্চেনে বলছে তরঙ্গ বেগ, আমি এখানে করি তরঙ্গ বেগ গ, ভি ইজ ইকুয়াল হোয়াট, তরঙ্গ বেগ বের করতে বলছে ভাইয়া। তো তরঙ্গ বেগ কেমনে বের করে, ভি ইজ ইকুয়াল এফ ল্যামডা, এফ কত, এফ সমান 1/t ইন্টু ল্যামডা, তাহলে 1/t হচ্ছে 0.02 সেকেন্ড, আর ল্যামডা কত, তরঙ্গ দৈর্ঘ্য। এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত দেখো, মানে একটা ল্যামডা, দুইটা ল্যামডা, আড়াইটা ল্যামডা, তাহলে আমরা লিখতে পারি এখানে দেয়া আছে আড়াইটা ল্যামডার দৈর্ঘ্য 15 মিটার, তাহলে আমরা এখানে লিখবো আড়াই ল্যামডা সমান 15 মিটার, তাই না? পুরোটা যেহেতু 15 মিটার, আড়াই ল্যামডা সমান 15 মিটার, তাহলে ল্যামডা সমান হবে 15/আড়াই, কত হয়, আড়াই 15, 5-এর মধ্যে যায় 2 বার, 10-এর মধ্যে যায় 4 বার, তার মানে ল্যামডা হচ্ছে 6 মিটার হচ্ছে আমাদের ল্যামডা। তাহলে যে 6/0.02 কত হবে, 25 + 15 হবে না, কারণ ব্যক্তি ওইখানে 25 কেন হবে, শব্দ কি ব্যক্তির কানে আগে পৌঁছাবে, ব্যক্তির কানে যখন পৌঁছাবে শব্দটা, যে একজন বলছে 25 + 15 হবে না, না, শব্দটা এখান থেকে আগে ব্যক্তির কানে পৌঁছাবে, ব্যক্তির কান থেকে আবার এখানে গিয়ে এখানে বাড়ি খেয়ে আসবে। তো ব্যক্তি তো সামনে, পিছে তো না, নাকি? তো 25 + 15 কেন হবে, 15 + 15ই হবে। এরপর বলো এখানে আড়াই ল্যামডা সমান 15, ল্যামডা সমান হচ্ছে 6, ল্যামডার মান বসিয়ে দিলাম, তাহলে 6/0.02 কত হয়, 6/0.02, তাহলে আসবে হচ্ছে 300, তাহলে এখানে হচ্ছে শব্দের বেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, দ্যাটস ইট। এবার 4 নম্বর কোশ্চেনে কি বলছে, উদ্দীপকের তরঙ্গটি বায়ু মাধ্যমে কিভাবে সঞ্চালিত হবে তা চিত্র এঁকে ব্যাখ্যা করো। তো এটা ব্যাখ্যা করবা ঘ নাম্বার, এই যে তরঙ্গটা কিভাবে সঞ্চালিত হবে, বলবা তরঙ্গের কণাগুলো উপরের দিকে কাঁপতে থাকে, এই যে তরঙ্গের কণাগুলো উপরের দিকে কাঁপতে কাঁপতে উপরে উঠবে, এরপর আবার তরঙ্গের কণাগুলো নিচের দিকে নামতে থাকবে, যেভাবে আপ ডাউনের মাধ্যমে শক্তি সামনের দিকে সঞ্চালন করবে। এটা রিডিং বলে বুঝবা, ওই যে প্রথমে তোমাদের অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গ পড়াইছি না, ওইখানেই এটা বলা আছে। চিত্রটা সুন্দর মতো আঁকতে হবে, নাহলে 4-এ 4 পাবা না। প্রথমে যা পড়াইছি যে শব্দ কণাগুলো স্থানান্তরের কণাগুলো 190 ডিগ্রি কোণে স্পন্দিত হবে শক্তি সঞ্চালনের দিকের সাথে, শক্তির সামনের দিকে এগিয়ে যাবে, এগুলো নিয়েই 4 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেনটা তোমরা সলভ করবা, জাস্ট বইটা রিডিং করো তাহলেই হবে, বই না মানে এটার প্রশ্নটা রিডিং পড়বা তাহলেই হবে, এটা করতে হবে না। সিলেট বোর্ড 2020, সিলেট বোর্ড 2020, এরে আজকে আবার সাইকেল অ্যাক্সিডেন্ট করবা, করলো একজন লিখছে সাইকেল অ্যাক্সিডেন্ট করছি, সাইকেল অ্যাক্সিডেন্ট করছো কেন? সিলেট বোর্ড 2020, সাবধানে চালাবা। দেখো এখানে দুইটা কেস বলেছে, কেস ওয়ান উদ্দীপক, তরলে পূর্ণ একটি লোহার নলের দৈর্ঘ্য 550 মিটার, এমন একটা লোহার নল, এই লোহার নলের ভিতরে কি আছে, তরল আছে, মানে ব্লু পানি আছে, পানি।
এই লোহার নলের দৈর্ঘ্য হচ্ছে 550 মিটার। এই দৈর্ঘ্য কত ভাইয়া? 550 মিটার। তরলে পূর্ণ লোহার নলের দৈর্ঘ্য 550। তরলে লোহায় শব্দের বেগ 1450, 5150। তাহলে তরলে ও লোহায়, তরল মানে লিকুইডে 1450 শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড। আর লোহায়, লোহা মানে হচ্ছে মেটাল, মেটালে 5150 মিটার পার সেকেন্ড শব্দের বেগগুলো দেওয়া আছে। আর 50 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি তার দৈর্ঘ্য বরাবর, আচ্ছা দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করায় তারটির দৈর্ঘ্য 50.25 মিটার। আচ্ছা ওটা হচ্ছে বিকৃতি, বিকৃতি কোশ্চেন পড়াবো না আমরা, জাস্ট এই কোশ্চেন পড়াবো। তাহলে চলো ব্যাপারটা বুঝি। একটা নল দেওয়া আছে, দৈর্ঘ্য কত? 550 মিটার। নলের মধ্যে কি দেওয়া আছে? পানি বা তরল। তো বলা আছে তরলে শব্দের বেগ 1450, আর মেটাল বা লোহায় শব্দের বেগ 5150। তো প্রশ্ন হচ্ছে নলটির কোনো এক প্রান্তে একবার আঘাত করলে অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনার কারণ বিশ্লেষণ কর। মানে আমি এইখানে কয়বার আঘাত করব? ধরে নাও আমি একটা হাতুড়ি নিলাম, হাতুড়িটা হচ্ছে কি কালার দেওয়া যায়? হাতুড়ি বেগুনি কালার হাতুড়ি দিই। না, তোমাদের মেয়েদের ফেভারিট কালার গোলাপি, গোলাপি কালার হাতুড়ি দিই আমরা। এই পিঙ্ক, ওই পিঙ্ক, এটাকে পিঙ্ক বলে। পিঙ্ক কালার তো আমি চিনি না, সেটা মনে হয় পিঙ্ক। মনে হয় এখানে একটা হাতুড়ি আছে, আরে থাক, গোলাপি পাচ্ছি না। তো এই হচ্ছে হাতুড়ি দিয়ে এখানে একটা আঘাত করলাম। এই আঘাতটা ওই অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনার কারণ ব্যাখ্যা করতে বলছে। খুবই সহজ। যখন তুমি হাতুড়ি দিয়ে এখানে আঘাত করলা, শব্দ তো তুমি একটাই সৃষ্টি করছো, বাট শব্দ একটাই, লোহা দিয়ে এখানে আসবে, পানি দিয়ে এখানে আসবে, সো অবশ্যই একাধিকবার শব্দ শোনা যাবে। তো যাবে কিনা সেটা একটু বিশ্লেষণ করি। যে লোহা দিয়ে, ফার্স্ট অফ অল লোহা দিয়ে শব্দ আসতে কত সময় লাগে? শব্দ আসতে প্রয়োজনীয় টাইম, প্রয়োজনীয় সময় কত? মানে এই যে যখন তুমি আঘাত করলা, এই লোহাটা দিয়ে এখানে শব্দ আসতে কত সময় লাগে? ডিস্টেন্স কত? 550। তাহলে ডি ইকুয়াল ভিটি, তাহলে T1 ইজ ইকুয়াল টু ডি বাই ভি। তাহলে ডি কত? ডি হচ্ছে 550, আর লোহায় শব্দের বেগ হচ্ছে 5150। কত হয় ভাইয়া? 550 ডিভাইডেড বাই 5150, 0.106 সেকেন্ড। তার মানে এই লোহা দিয়ে এই প্রান্তে যখন তুমি কান রাখলা, এই মনে করো তোমার কান, এই কানে শব্দ আসতে এত সময় লাগে। একইভাবে পানি দিয়ে শব্দ আসতে কত সময় লাগে? যে পানি আছে না ভিতরে, পানির মধ্যে দিয়েও তো শব্দ সঞ্চালন হবে, তাই না? পানি দিয়ে শব্দ আসতে প্রয়োজনীয় সময় কত? পানি দিয়ে শব্দ আসতে প্রয়োজনীয় সময় কত সেটাও বের করতে হবে। T2 সমান ডি বাই V2। ডি কত? ডি তো 550, আর ভি হচ্ছে 1450। কত হয় ভাইয়া? 550 মিটারকে 1450 দ্বারা ভাগ করলে আসবে 0.379 সেকেন্ড। এবার ভাইয়া দেখো ব্যাপারটা বোঝো তোমরা, যে যখন তুমি শব্দ দিলা, আঘাত করলা, এখানে ম্যাটেরিয়াল কয়টা? দুইটা, একটা লোহা, একটা পানি। তো লোহা দিয়ে শব্দ আসতে সময় লাগে 0.1, আর পানি দিয়ে শব্দ আসতে সময় লাগে 0.379 সেকেন্ড। তো এই দুইটা শব্দের মাঝে গ্যাপ কত? যে তুমি এখানে কান রাখলা, কানের মধ্যে এই শব্দটা ঢুকলো, ঢোকার পর এই শব্দটা কত সময় গ্যাপে ঢুকে? এই গ্যাপটা যদি 0.1 সেকেন্ডের চেয়ে কম হয় তাহলে তুমি দুইটা শব্দ শুনতে পারবা না, আর এই গ্যাপটা যদি 0.1 সেকেন্ডের চেয়ে বেশি হয় তাহলে তুমি শব্দ শুনতে পারো। সময়ের গ্যাপটা কত? 0.379 থেকে 0.16 বিয়োগ করে দাও, তাহলে কত হয়? 0.379 মাইনাস 0.16, 0.219, 0.219, যা অবশ্যই 0.1 সেকেন্ডের চেয়ে বেশি, যা গ্রেটার দেন 0.1 সেকেন্ড, ইজ গ্রেটার দেন 0.1 সেকেন্ড। তার মানে ভাইয়া এখানে যে সময়ের গ্যাপটা আছে তা এনাফ টু হিয়ার টু সাউন্ডস। এই গ্যাপটা এনাফ, দুইটা সাউন্ড শোনার জন্য এই গ্যাপটা কি ভাইয়া? এনাফ টাইম। আমরা জানি
দুইটা সাউন্ড শোনার জন্য গ্যাপ হইতে হবে মিনিমাম 0.1 সেকেন্ড, এখানে মিনিমাম গ্যাপ আছে 0.2, তার মানে অবশ্যই তুমি দুইটা শব্দ শুনতে পারবা। আর প্রথম যে কোশ্চেনটা গ নাম্বার, সেখানে বিকৃতি বের করতে বলছে, মানে ডেল এল বাই এল, ওই বিকৃতি হচ্ছে আরেক অধ্যায়ের, ওটা তোমরা পড়ছো, আশা করি ওটা পারবা। দ্যাট ইজ ইট। শব্দ তরঙ্গ অধ্যায়টা খুবই মজার, খুবই ছোট, খুবই সহজ। এবার আমরা শিখবো ঢাকা বোর্ড 2019। ঢাকা বোর্ড 19, ঢাকা বোর্ড 2019-এ আমাদেরকে কি বলেছে চলো দেখি। এখানে একটা কুয়া দিছে, এই হচ্ছে সেই কুয়া, এখানে পানি আছে, এটা হচ্ছে 25 মিটার, আর টোটাল এটা হচ্ছে 100 মিটার। তো বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। তো এবার কোয়েশ্চেন কি বলছে, গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি পেলে উপরিতল থেকে 1 মিটার নিচে নেমে আসে। গ্রীষ্মে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়লে পানি 1 মিটার নিচে নামে, 1 মিটার নিচে নামে বা নিচে নেমে শুকে যায়। মানে যখন গ্রীষ্মকালে, যখন বর্তমান তাপমাত্রা কত 25, তো গ্রীষ্মকালে যখন 35 তাপমাত্রা হয়, তখন এই যে এখানে যে পানিটা দেখতেছো সেটা 1 মিটার নিচে নেমে যায় বা শুকিয়ে যায়। আমি বুঝলাম না, আমার সাথে খাইলে কি হইতো তোমার? আজাইরা মানে আমি কি আজাইরা বসে আছি নাকি? আউল ফাউল কথা কেন বলো? এই জ্যাং ব্রো, দাঁড়া তোমার পচারে দিচ্ছি। আমাকে আজাইরা বলেছে আমাদের প্রিয় জ্যাং ব্রো। তোমরা জ্যাং ভাইকে নিয়ে রিভিউ দিবা, আমাদের জাহাঙ্গীর আলম জ্যাং ভাই। হ্যালো জ্যাং ভাই, জ্যাং, টাটা জ্যাং। Why do you tell me আজাইরা? He is জ্যাং, জাহাঙ্গীর আলম জ্যাং। আমরা তাকে জ্যাং বলে ডাকি ভাইয়াকে। ওকে, সো পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনে বলছে গ্রীষ্মকালে যখন তাপমাত্রা 10 বেড়ে যায় তখন পানি 1 মিটার নিচে নেমে আসে। তো গ নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপকে উল্লিখিত বায়ুর তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে কত হবে? এই যে বায়ুর তাপমাত্রা 25 থেকে বেড়ে 35-এ যাবে, তো ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা বৃদ্ধিটা কত? সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত? 10। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধিটা কত? সো চলো বের করি। গ নাম্বার, গ হচ্ছে কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে ফারেনহাইটে তাপমাত্রা বৃদ্ধিটা কত? তাপমাত্রা বৃদ্ধি কত? ফারেনহাইটে তাপমাত্রা বৃদ্ধি কত? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো ভাইয়া ফারেনহাইটের তাপমাত্রা বৃদ্ধি কত সেটা বের করতে হলে প্রথমে যখন 25 ছিল, তাপমাত্রা সেলসিয়াসে যখন 25, তখন ফারেনহাইটে কত? তাহলে আমরা জানি C/5 F - 32/9। তাহলে C হচ্ছে 25/5 F - 32 / 9। 25/5 মানে 5 × 9 + 32 = F। F1 দিলাম, এটা 5 নং 45 যোগ 32 কত হয়? 45 এবং 32 যোগ করলে কত হয়? 45 আর 2 47, 47 আর 30 77। তাহলে 77 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তাপ 77 ডিগ্রি ফারেনহাইট F। ওকে, তাহলে যখন আমার সেলসিয়াসের তাপমাত্রা 25, তখন ফারেনহাইটে 77। আবার যখন সেলসিয়াসের তাপমাত্রা আবার সেলসিয়াসের তাপমাত্রা এখন 10 বাড়ায় দিব। 25 থেকে 10 বাড়াইলে কত হয়? 35। তাহলে সেলসিয়াসে এখন 35/5, এখন ফারেনহাইটে কত? ফারেনহাইটে F2 মানো সাপোজ / 9। তাহলে 35/5 মানে 7। 7 নং 63, 63 আর 32 কত হয়? 63 আর 2 65, 35, 65 আর 30 90, 95। তাহলে 95 ডিগ্রি ফারেনহাইট। ব্যাপারটা বোঝো, যখন সেলসিয়াসে 25, তখন ফারেনহাইটে 77।
যখন সেলসিয়াসে 35 তখন ফারেনহাইটে 95, তাহলে ফারেনহাইটে বৃদ্ধি কতটুকু ঘটলো? সুতরাং বৃদ্ধি যদি হয় ডেল এফ, সেটা হবে 95 মাইনাস 77। কত হয় ভাইয়া? 95 থেকে 77 বিয়োগ দিলে কত হয়? 3 হচ্ছে 80, 3 আর 15 কত হয়? 18 ডিগ্রি ফারেনহাইট। অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। মানে সেলসিয়াসের চেঞ্জ কত হলে? সেলসিয়াসের চেঞ্জ 10 মানে ফারেনহাইটের চেঞ্জ হচ্ছে 18। তাহলে ফারেনহাইটের চেঞ্জ কত হবে ভাইয়া? 18 ডিগ্রি ফারেনহাইট। মানে এটাকে আমরা ফারেনহাইটে নিলাম, আবার 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর পর 35কে ফারেনহাইটে নিলাম। তাহলে যখন সেলসিয়াসে 25 থেকে 35-এ আসে, তখন ফারেনহাইটে 77 থেকে 95-এ আসে। তাহলে ফারেনহাইটের বৃদ্ধি হচ্ছে 18 ডিগ্রি ফারেনহাইট। না না না, রাখতে হবে, খাইতে হবে আমার। আরে ভাই কি সমস্যা বললাম না? এটা দিয়ে মুহি মারো কিন্তু আমি। আস্তে, ক্লাস হচ্ছে, মাইক্রোফোনে সব শোনা যাচ্ছে। এদিক দেন, নেন, আপনি নিয়ে রাখেন। আমি সেটা রাখেন তো আপনি। না, হ্যাঁ খাবো অবশ্যই। না, আমি ফ্রেশ হইনি এখন। মানুষজন কতটা ভালো হইতে পারে, ভালো মানুষের চেহারা তোমরা যদি দেখতে চাও। আমার সারাটা দিন বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়টা কি আছে? না, অধ্যায়টি নাই। হ্যাঁ ভাইয়া, তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে, আমি তাপমাত্রা বৃদ্ধি বের করেছি যে আমার এখানে তাপমাত্রা 77, এখানে তাপমাত্রা 95, তাহলে বৃদ্ধি হয়েছে 95 মাইনাস 77, দ্যাটস ইট। হঠাৎ গরম হয়ে যাওয়া, না গরম হয়নি, মজা করছি আমি আর কি। তো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে বলেছে ভাইয়া, কূপের মুখে শব্দ করলে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে ও পরে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কোনো তারতম্য হবে কিনা? মানে এই কুয়ার মুখে আইসা তুমি মনে করো ডাক দিলা, এই সগির, সগির বেলা ডাক দিলা, তো তাপমাত্রা যখন 25 ছিল তখন তুমি প্রতিধ্বনি শুনবা, তাপমাত্রা বৃদ্ধির পর তুমি প্রতিধ্বনি শুনবা। এই দুইবার প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কোনো তারতম্য হবে কিনা, কোনো কিছুতে ডিফারেন্স হবে কিনা, এটাই বের করতে হবে। এটা তোমরা করবা। কিভাবে করবা দেখো। ঘ নাম্বার, যখন 25 ছিল, যখন তাপমাত্রা কত ছিল? তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন প্রতিধ্বনি শোনার জন্য কাহিনী করবা। তখন প্রতিধ্বনি শোনার জন্য কি কাহিনী করবা দেখো। তাপমাত্রা যখন 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন এই মুখ থেকে এই প্রতিবন্ধক, এই ডিস্টেন্সটা কত ছিল ভাইয়া? এই ডিস্টেন্সটা ছিল কত? 100 থেকে 25 বিয়োগ দিয়ে এটা 75 মিটার ছিল। তো 75 মিটারে টাইম কত বের করবা? 2d সমান ভি টি1, তাহলে টি1 সমান হবে 2d বাই ভি। 2d কত? 2 ইন্টু 75 ডিভাইডেড বাই ভি। বেগ কত? বেগটা কত? শব্দের বেগ 25 ডিগ্রিতে শব্দের বেগ কত সেটা বের করে নিবা। তাহলে ভি2 সমান হবে ভি1 রুট ওভার অফ টি2 বাই টি1। তাহলে ভি1 কত? ভি1 হচ্ছে 330, টি2 হচ্ছে 25 ডিগ্রি মানে 298 কেলভিন ডিভাইডেড বাই 273 কেলভিন। তো এখানে বেগটা বসাবা। বেগ বসানোর পর তুমি একটা টাইম পাবা। সেই টাইমটা কত? সেই টাইমটা হচ্ছে 0.435 সেকেন্ড। এটা হবে 0.435 সেকেন্ড। একইভাবে তাপমাত্রা যখন 35 হবে, যখন তাপমাত্রা কত? 35 ডিগ্রি হবে, তখন ভাইয়া তাপমাত্রা 35 ডিগ্রি হলে এখানে পানির উপরিতলটা, এই যে পানির তলটা 1 মিটার নিচে নেমে যাবে না? বলে দিচ্ছে তাপমাত্রা 1 মিটার নিচে নেমে যাবে যদি তাপমাত্রা 10 ডিগ্রি বাড়ানো হয়। তখন এই কুয়ার মুখ থেকে ডিস্টেন্স কত হবে? 75 না 76? অবশ্যই 76 মিটার। তখন আমাদের টি2 প্রতিধ্বনি শোনার জন্য টাইম 2d 2 ইন্টু 76 ডিভাইডেড বাই বেগ কত? 35 ডিগ্রিতে বেগ বের করতে হবে। আবার ভি2 প্রাইম কত ডিগ্রিতে বের করবা? 35 ডিগ্রিতে বেগ বের করবা। 35 ডিগ্রি যদি যোগ করো তাহলে এটা হবে 30 ডিগ্রি যোগ করলে 25
তা 308 ডিভাইডেড বাই 273 কেলভিন। 35 ডিগ্রিতে বেগটা বের করে সেই বেগ দ্বারা ভাগ করবা, তোমার T2 আসবে 0.4336। ওটা ছিল 0.435, এটা 4336 আসবে, এটা হচ্ছে 0.435। তাহলে মানে ব্যাপারটা বোঝো, তাপমাত্রা যখন 25 তখন শব্দের বেগ বের করে নিব আমরা, তখন ডিস্টেন্স কত 75। তো 2d সমান ভিটি দিয়ে আমরা টাইমের মান বের করলাম 0.435 সেকেন্ড। তার মানে আমরা বুঝতে পারলাম তাপমাত্রা যখন 25-এ ছিল তখন আমরা 0.435 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পারবো। এখন গ্রীষ্মকালে তাপমাত্রা কত 10 বেড়ে যাবে, 10 বেড়ে গেলে শব্দের বেগ হয়ে যাবে নতুন, এবং ডিস্টেন্স কি 75 থাকবে না, ডিস্টেন্স কিন্তু পানি কিন্তু 1 মিটার শুকিয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে 76। ডিস্টেন্স যদি 76 হয় তখন টাইম অবশ্যই ভিন্ন লাগবে, কারণ ডিস্টেন্সও ভিন্ন, বেগও ভিন্ন। তো বলবো আমরা গ্রীষ্মকালে প্রতিধ্বনি শোনার জন্য টাইম লাগবে এতটুকু, এবং 25 ডিগ্রিতে প্রতিধ্বনি শোনার জন্য টাইম লাগবে এতটুকু। দ্যাটস ইট, আর কিছু না, শেষ। ওকে, এটাই, আর কিছুই না। সো প্রতিধ্বনি নিয়ে এই টাইপের ম্যাথগুলোই বারবার আসবে, আশা করি তোমরা এই টাইপের ম্যাথগুলো পারবা। সো আজকে এই অধ্যায়টা খুবই ছোট। হ্যালো, হ্যাঁ বল আশিক। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ক্লাসে আসি না, বেরোয় লিখে দিব না। কুমিল্লা না? ওকে ওকে। তো তোমাদের আশিক ভাই কুমিল্লা ক্লাস নিতে যাচ্ছেন, তো অ্যাড্রেসটা চেয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে যে এই অধ্যায়টা ভাই এতটুকুই, মানে এই অধ্যায়ে শব্দ তরঙ্গ প্রতিধ্বনি নিয়ে যা ম্যাথ এগুলোই, সেগুলো তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দ্যাটস ইট। আর এমসিকিউ আমি যা থিওরি পড়াইছি ওইখান থেকেই আসবে। আমাদের পরীক্ষার আগে কি আর কোনো ক্লাস হবে না? ম্যারাথন ক্লাস হওয়ার কথা ছিল, যা পড়াবে তা আসবে বলছিল। এটা কোর্সের ক্লাস না ভাইয়া, মানে হচ্ছে কোর্স তো এতটুকুই, কোর্সে এই পর্যন্তই। বাট তোমাদের পরীক্ষার আগে পুরো বন্দি পাঠশালা পেজ থেকে এসএসসি ম্যারাথন ক্লাস হবে ইনশাল্লাহ। আমি নিব ফিজিক্সে, পুরো যা যা আসবে তা পড়াবো ইনশাল্লাহ, ভালো কিছুই হবে। সো যারা ক্লিয়ার হয়েছ তারা কোশ্চেন সলভ করো, ম্যারাথন ক্লাস হবে, ম্যারাথন ক্লাস হবে। ওকে, সো আজকের ক্লাসটি এই পর্যন্তই ভাইয়া। তোমরা সিকিউগুলো সলভ করবা। ওকে, সো আজকে এনটি ম্যারাথন ক্লাস হইল। হ্যাঁ ভাই, ক খ গমন পড়বে কেমনে, ক খ নিয়ে আমরা একটা সাজেশন তোমাদেরকে দিব। তো
কতবার প্রতিধ্বনি শোনা যাবে? আচ্ছা, কয়েকটা কোয়েশ্চেন উঠে আসতেছে, কতবার প্রতিধ্বনি শোনা যাবে। এই ধরনের কোয়েশ্চেনে আমি একটা শর্ট ভিডিও তোমাদেরকে দিয়ে দিব। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক, বাট যেই মানে হচ্ছে কয়েকটা টাইপ যেগুলো আছে, 2-3টা টাইপ, সেই 2-3টা টাইপের শর্ট ভিডিও ইনশাল্লাহ এই 2-3 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবা। তো আজকে এতটুকুই, একটু খারাপ লাগছে, দ্যাটস ওয়াই। সো পরের দিন আবারও দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। মানে আমি শর্ট ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। শর্ট ভিডিও তোমাদের দেবাশিস ভাইয়া দিবেন।